করোনায় দীর্ঘ সময়ের স্কুল ছুটির ফাঁদে মানসিক অবসাদে অনেক শিশু কিশোর। চার দেয়ালে বন্দি থাকায় বাড়ছে হতাশা, বাড়িতে যত্ন নেবার পরামর্শ মনোবিদদের। বাধ্যতামূলক ডিএনএ টেস্টে কমবে মিথ্যা ধর্ষণ মামলা, দ্রুত ধরা পড়বে প্রকৃত অপরাধী। নির্দিষ্ট সময়ে বিচার শেষ করার তাগিদ আইনমন্ত্রীর। গায়ের জোরে চাপিয়ে দিয়ে যদি কিছু করা হয় তাহলে কিন্তু তার ইম্প্যাক্টটা খারাপ হবে। রাজধানীতে পরিকল্পনাহীন তার অপসারণ নিয়ে দুই মেয়রকে সতর্ক করলেন টেলিযোগাযোগ মন্ত্রী। ধর্মঘটে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা। নর্থ ক্যারোলাইনায় ট্রাম্পের জমজমাট প্রচারণা, বললেন জো বাইডেন ক্ষমতায় এসেই সবার চাকরি খাবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি যাচ্ছি তার কাছে। সাকি, তো দেখলেন যে দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী এবং সঙ্গে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীরাও তারাও কিন্তু আপনার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প আছেন ব্যাটেল গ্রাউন্ড ফ্লোরিডায় এবং জো বাইডেন আছেন আরেক ব্যাটেল গ্রাউন্ড পেনসিলভেনিয়ায়। আপনি জানেন যে আজকে 15ই অক্টোবর স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের রাত 9টায় আর কিছুক্ষণ পরেই তাদের দুই প্রেসিডেন্ট প্রার্থীর বিতর্ক অনুষ্ঠান হওয়ার কথা ছিল, দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল ডিবেট। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনায় আক্রান্ত হওয়ার পরে যে বিতর্ক আয়োজন যারা করেন সেই কমিশন অফ প্রেসিডেন্সিয়াল ডিবেট কমিটি, তারা কিন্তু দ্বিতীয় এই আজকের বিতর্কটি বাতিল করেছে। এই বাতিল করার পরে যেটি হয়েছে, দুই প্রচারণা শিবির তারা কিন্তু টাউন হল মিটিংয়ের আদলে তারা দুটি প্রচারণা সমাবেশের কিন্তু আয়োজন তারা করেছেন এবং সেইখানে আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিতর্ক হচ্ছে না, কিন্তু এই দুই দলের দুই প্রার্থীর একই সময় বিতর্ক অনুষ্ঠান দুটি টেলিভিশনে প্রচার করা নিয়ে কিন্তু নতুন করে বিতর্ক তৈরি হয়েছে এবং যে বিতর্কের জন্ম দিয়েছে এখানকার দুটি মূল গণমাধ্যম এনবিসি এবং এবিসি। আমি যখন বক্তব্য রাখছি তখনই প্রায় বলা যায় যে শুরু হয়ে গেছে টাউন হল মিটিং। ফ্লোরিডা থেকে মিটিং শুরু করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পেনসিলভেনিয়া থেকে মিটিং শুরু করেছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। এই মিটিংকে কেন্দ্র করে এনবিসি আগেই ঘোষণা দিয়েছে যে প্রেসিডেন্টের বিতর্ক অনুষ্ঠান তারা লাইভ কাভারেজ করবে। অন্যদিকে এবিসি টিভি চ্যানেল তারা বলেছে যে ডেমোক্রেটিক প্রার্থীর যে পেনসিলভেনিয়ার যে টাউন হল মিটিং আছে সেটি তারা সরাসরি সম্প্রচার করবে। এখন একই সময়ে দুই প্রেসিডেন্ট প্রার্থীর নির্বাচনী যে সমাবেশ টাউন হল, সেই টাউন হলের মিটিংটি দর্শকদের দেখা নিয়ে কিন্তু এক ধরনের বিড়ম্বনা তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে দুই দলই তারা প্রচারণা সমানতালে চালাচ্ছেন এবং আশা করা যাচ্ছে যে একই সময়ে বিতর্ক অনুষ্ঠান শুরু হয়েছে এবং সমর্থকরা তারা কিন্তু দুটি দলে বিভক্ত হয়ে কিন্তু টেলিভিশনের লাইভ কাভারেজ করবেন। কিন্তু এখন কথা হচ্ছে যে যারা সাধারণ ভোটার তারা কিন্তু দুই প্রেসিডেন্ট প্রার্থীরই বক্তব্য শুনতে চান, বিশেষ করে টাউন হল মিটিংয়ের মধ্যে কিন্তু দর্শকদেরকে, বাইরের মানুষজনদেরকে কিন্তু আনা হয় এবং সেখানে কিন্তু তারা প্রশ্ন করার সুযোগ পান। যে কারণে প্রচারণা যে সমাবেশ, সেই প্রচারণা সমাবেশ থেকে টাউন হলের মিটিং কিন্তু একটু আলাদা, সবার একটি আগ্রহ থাকে। সেই আগ্রহের জায়গাটিতে কিন্তু বিতর্ক দেখা দিয়েছে যে একই সময়ে টাউন হল মিটিং শুরু হওয়ার কারণে এবং একই সময়ে দুটি টেলিভিশন চ্যানেল তারা দুই প্রার্থীর নির্বাচনী এই টাউন হল মিটিং কাভারেজ করা নিয়ে। তো এই অবস্থায় কিন্তু আমি একটু করোনা ভাইরাস পরিস্থিতি নিয়েও বলতে চাই যে যুক্তরাষ্ট্রে কিন্তু দ্বিতীয় দফা করোনা মহামারী কিন্তু আবার দেখা দিয়েছে এবং সেই পরিস্থিতি কিন্তু জাফর খুব ভয়াবহ। ইতিমধ্যে যে কন্ট্রোল ফর সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল সিডিসি তারা জানিয়ে দিয়েছে যে নভেম্বরের 7 তারিখ পর্যন্ত যুক্তরাষ্ট্রে আরও 23,000 মানুষের মৃত্যু হবে করোনায়। এই অবস্থার মধ্যে দিয়েই কিন্তু 3 নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই নির্বাচনে ধারণা করা হয়েছিল যে মানুষজন হয়তো কম ভোট দিতে যাবে, নির্বাচন নিয়ে আগ্রহ তেমনটা দেখা যাবে না। কিন্তু আমরা কিন্তু দৃশ্যত এবং বাস্তবে যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু অন্যবারের তুলনায়ও কিন্তু এইবার কিন্তু ব্যাপক ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। জাফর, আপনাকে জানাই যে আজকে বৃহস্পতিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায়
2 কোটিরও বেশি মানুষ আগাম ভোট দিয়ে ফেলেছেন। সেই আগাম ভোটটি দিয়েছেন তারা 2 উপায়ে। একটি হচ্ছে যে বাড়িতে বাড়িতে যে ভোট ব্যালট পাঠানো হয়েছে সেই ব্যালট তারা পূরণ করে দিয়ে প্রার্থীদের যাদের ভোট দিতে চায় সেই প্রার্থীদের পূরণ করে দিয়ে তারা কিন্তু সেই পোস্ট অফিসে কিন্তু সেই ডাকযোগে কিন্তু ভোট দিয়ে ফেলেছে একটি। আরেকটি হচ্ছে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এবং মার্কিন নির্বাচনে একটি উপায় হচ্ছে যে আর্লি ভোট, আগাম ভোট, যে ভোটের দিন যেভাবে কেন্দ্রে কেন্দ্রে ভোট গিয়ে দাঁড়িয়ে থেকে লাইন ধরে যেভাবে ভোট দেয় সেই ভোট আগাম ভোটের ব্যবস্থাটি কিন্তু 46 দিন থেকে শুরু করে বিভিন্ন মেয়াদে কিন্তু বিভিন্ন অঙ্গরাজ্যে কিন্তু আগাম ভোট হয়, সেইভাবে কিন্তু ভোটটি দিচ্ছে। তো তাতে করে কিন্তু ডাকযোগে ভোট এবং আর্লি ভোট এই দুইভাবে কিন্তু 2 কোটিরও বেশি মানুষ আগাম ভোট দিয়ে ফেলেছেন এবং বিভিন্ন জরিপ সংস্থা বলছে যে এটি একটি রেকর্ড। তাতে করে বোঝা যাচ্ছে যে করোনা মহামারী কিন্তু নির্বাচনে কিন্তু ভোটারদের উৎসাহ উদ্দীপনায় কিন্তু কোনো ঘাটতি ফেলতে পারেনি, কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। এখন আগামী 3 তারিখে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে ইতিহাসের সবচেয়ে বেশি ভোট কাস্টিং হবে সেরকমটি আশা করছেন বিশ্লেষকরা এবং গবেষকরা। এই ছিল আমার কাছে সর্বশেষ। জাফর, আপনাকে ধন্যবাদ। নিউ ইয়র্ক থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকিব। এবার অন্য প্রসঙ্গ। করোনা স্কুল ছুটির সাময়িক আনন্দ আজ রূপ নিয়েছে বিষাদে। দিনের পর দিন 4 দেয়ালে বন্দি থেকে হতাশা আর মানসিক অবসাদে ভুগছে অধিকাংশ শিশু কিশোর। পরিবর্তন এসেছে তাদের আচরণেও। দৈনন্দিন ব্যস্ত রুটিনে আমূল পরিবর্তনকে এর জন্য দায়ী করে মনোবিজ্ঞানীরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বাড়িতে হতে পারে শিশুর বিকল্প স্কুল কিংবা খেলার ব্যবস্থা। রাশেদ বাপ্পির রিপোর্ট, ছবি তুলেছেন খলিলুর রহমান। ঘড়ির কাঁটায় বেলা 11:30। স্বাভাবিক দিনে এই সময় স্কুল শেষে বাসায় ফেরার কথা রাজধানীর ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীর শিক্ষার্থী হাফসা রহমানের। অথচ এখনও বিছানা ছাড়তেই গড়িমসি। স্কুল বন্ধ থাকলেও নিয়মিত পড়ার টেবিলে বসা হয় ঠিকই, কিন্তু লেখাপড়ার আগের আনন্দটা কোথায় যেন হারিয়ে গেছে। স্কুলে যেতে ইচ্ছা করে, ওখানে আমার টিচার আছে, আমার বান্ধবীরা আছে, ওদেরকে আমি খুবই মিস করি। মশিউর দম্পতির বড় সন্তান তালহা রহমান দীর্ঘ 7 মাসের বন্দি দশায় স্কুলের দুয়ার না খুললেও ক্লাস পরীক্ষা হয় অনলাইনেই। তবে প্রযুক্তি পণ্যে ক্লাস পরীক্ষার থেকে বিনোদনেই যেন বেশি টান তালহার। বাসায় আনন্দের সাথে ছিলাম প্রথম কয়েকদিন, যখন এটা আস্তে আস্তে দীর্ঘায়িত হয়ে গেছে তখন আমার মধ্যে একটা অস্বস্তি বোধ কাজ করছে। বাংলাদেশ সহ বিশ্বের 13টি উন্নয়নশীল দেশে চালানো আন্তর্জাতিক এক গবেষণার তথ্য বলছে, করোনায় 91% শিশু কিশোর মানসিক চাপ ও শঙ্কার মধ্যে রয়েছে। অথচ স্বাভাবিক সময়ের থেকে বাবা মা সন্তানকে অনেক বেশি সময় দিলেও কিছুতেই যেন কাটছে না শিশুর একাকিত্ব। দেখা যাচ্ছে আমার পাশে বসে আছে, তাকে 4-5 বার টাকার পরও সে রেসপন্স করছে না, আর রেসপন্স করলে হঠাৎ করে রিয়েক্ট করে ফেলতেছে। জানালা দিয়ে আমার বাচ্চারা যখন বাইরের আকাশের দিকে তাকিয়ে থাকে, এত বিষণ্ণ মনে হয় ওদেরকে যে আমার চোখে পানি চলে আসে। শিশুকে মানসিক জটিলতা থেকে মুক্তি দিতে রুটিন লাইফের অভ্যাস ধরে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। স্কুলকে যেহেতু সে মিস করছে, একটা ডামি স্কুল সে ঘরে করবে। ডামি স্কুল কি, যদি সে ধরেন 7টায় স্কুলে যায়, সে ঘুমের থেকে উঠে যেভাবে রেডি হতো ঠিক একইভাবে রেডি হবে এবং ব্যাগটা কাঁধে নিয়ে এসে তার পড়ার টেবিলে বসবে। ঘরের মধ্যে একটা যখন ট্রায়াল হয়ে যাবে, তাই স্কুলের টাইমে তার ভিতরে যে হতাশা আছে, যে অস্থিরতা আছে, সে এটা কমাতে পারবে। ঘরবন্দি সময়ের একঘেয়েমি কাটাতে শিশুকে স্বজন, বন্ধু ও শিক্ষকদের সাথে অনলাইন যোগাযোগ স্থাপনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় 71% শিশু কিশোর নিজেদের নিঃসঙ্গ ও বিচ্ছিন্ন ভাবছে। এমন ভাবনা শিশু মনে ফেলতে পারে ভয়াবহ বিরূপ প্রভাব। এক্ষেত্রে পরিবারের এমন আনন্দময় ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ শিশুর মানসিক স্বাস্থ্য সুরক্ষায় হতে পারে অন্যতম অবলম্বন। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। সাতক্ষীরায় নিজ বাড়িতে স্বামী, স্ত্রী ও 2 ছেলে মেয়ে রক্তাক্ত লাশ উদ্ধারের ঘটনায় এখনও কোনো কুল কিনারা করতে পারেনি পুলিশ। নিশ্চিত নন স্বজন আর এলাকাবাসীও। কেউ বলছেন জমি জমা সংক্রান্ত বিরোধের জের, আবারও কেউ বলছেন মাদক চক্রের বিরোধিতা করায় এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। এদিকে বেঁচে যাওয়া 4 মাসের শিশু কন্যার দায়িত্ব নিয়েছেন জেলা প্রশাসক। 4 মাসের ছোট্ট অবশিশু মারিয়ার আত্মচিৎকারে প্রতিবেশীরা জানতে পারে তার বাবা মা ও ভাই বোনকে নৃশংসভাবে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। মর্মান্তিক এই ঘটনার নীরব সাক্ষী মারিয়াকে আজীবন ক্ষত নিয়ে বয়ে বেড়াতে হবে।
স্বজনরা জানান বৃহস্পতিবার ভোররাতে শাহিনুরের 4 মাস বয়সী শিশু মারিয়ার আত্মচিৎকার শুনে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পায়। পরে ছাদের চিলেকোঠা দিয়ে ঘরে প্রবেশ করে দরজা খুলে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় শাহিনুর, তার স্ত্রী সাবিনা, ছেলে সিয়াম এবং মেয়ে তাসনিমকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। এই হত্যাকাণ্ডের ঘটনায় বেশ কয়েকটি বিষয় উঠে এসেছে বলে জানায় স্থানীয়রা। জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে পার্শ্ববর্তী পরিবারের সাথে দ্বন্দ্ব, ঘের সংক্রান্ত বিরোধ এবং এলাকায় মাদক সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধিতা করা। প্রতিবেশীদের সাথে জমি জায়গা নিয়ে একটা বিরোধ আছে, তাছাড়া এমনি আর কারোর সাথে নাই। তবে পুলিশ এই হত্যাকাণ্ডের বিষয়ে সুস্পষ্ট কিছু উল্লেখ না করলেও দ্রুত সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হবে বলে জানায়। সম্ভাব্য কারা এই ধরনের ঘটনা ঘটাতে পারে অথবা কী কারণে সংঘটিত সেই বিষয়গুলো আমরা পর্যবেক্ষণ করছি। অন্যদিকে স্বজন ও স্থানীয় এলাকাবাসী নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনার পর বেশ কয়েকজনকে পুলিশ নজরদারিতে রেখেছে। এ ঘটনায় বেঁচে যাওয়া 4 মাস বয়সী শিশু মারিয়ার দেখভালের দায়িত্ব নিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তফা কামাল। তরিকুল ইসলাম, সময় সংবাদ, সাতক্ষীরা। যশোরের মনিরামপুরে 2 যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সন্ধ্যায় উপজেলার ঢাকুরিয়া বারোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্বজনদের ধারণা মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যেই খুন করা হয়েছে ওই 2 যুবককে। অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। স্বজনরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার আগে জয়ন্তা বাজারে ক্যারাম খেলছিল বাদল ও তার প্রতিবেশী আহাদ। এ সময় বাদল ফোন পেয়ে আহাদকে সঙ্গে নিয়ে মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া বাজারে যাওয়ার জন্য রওনা হয়। ঢাকুরিয়া বারপাড়া বিল এলাকায় পৌঁছালে 5 থেকে 6 জন দুর্বৃত্ত গতিরোধ করে তাদের কুপিয়ে জখম করে। এ সময় আহাদ গুরুতর অবস্থায় দৌড়ে গ্রামের মধ্যে প্রবেশ করে। পরে গ্রামবাসী বাদলের মরদেহ পড়ে থাকতে দেখেন। আহত আহাদকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। স্বজনদের দাবি, ছিনতাইকারীদের শিকার হয়েছেন কর্মজীবী ওই 2 যুবক। স্টেপ করছে, তখন ও দৌড় মারছে, চাবি নিয়ে দৌড় মারছে। দৌড় মারার পরে এটা বলছে ভাটায় যারা আছে, পাশে যারা ভাটা আছে দূরে একটু, ওরা বলছে যে একটা গাড়ি আসার পরে ওরা চেঁচায় দৌড় মারছে। দৌড় মারার পরে ফিরে আরেকটা ফিরে আবার যাইতে গেছে, এগুলি স্টেপ করছে। পরপরই 2টো গাড়ি পরপর মোটরসাইকেলে 6 জন আসছে। মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যে কি অন্য কোনো কারণে? তা অন্য কোনো কারণ তো আমরা তো সেরকম কিছু পাচ্ছি না। হত্যাকারীদেরকে তদন্ত করে গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। আসামিদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। ঘটনা সংক্রান্তে মামলার জন্য তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে, যে এটা মামলা অবশ্যই হবে। আর আসামিদের ধরার জন্য আমাদের ওসি স্যার, সার্কেল স্যার সহ ডিবি, জেলার ঊর্ধ্বতন অফিসার বা আমাদের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে সবাই বাইরে আছেন, যাতে দ্রুত এই আসামিদের আমরা গ্রেপ্তার করতে পারি। নিহত বাদল ইন্টারনেট সংযোগ ও সিসিটিভি স্থাপনের কাজ করতেন এবং আহাদ মৎস্য ঘেরের শ্রমিক ছিলেন। সময় সংবাদ, যশোর। ভোতা অস্ত্রের আঘাতেই সিলেটের রায়হান আহমেদের মৃত্যু হয়। প্রথম ময়নাতদন্তের রিপোর্টে এ তথ্য উঠে এসেছে। এদিকে দ্বিতীয় ময়নাতদন্তের জন্য রায়হানের লাশ গতকাল কবর থেকে তোলা হয়েছে। তদন্ত শেষে জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পিবিআই। এদিকে হত্যায় জড়িত পুলিশ সদস্যদের গ্রেফতারের দাবিতে আজও বিক্ষোভ কর্মসূচি হয়েছে। ইকরামুল কবিরের রিপোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী পুনঃ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকাল 10:15টার দিকে নবাবী মসজিদ গোরস্থান থেকে রায়হানের লাশ তোলা হয়। পরে ম্যাজিস্ট্রেট ও পিবিআই কর্মকর্তাদের উপস্থিতিতে সুরতাল শেষে লাশ ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। এ সময় পিবিআইয়ের পুলিশ সুপার জানান, তদন্ত সাপেক্ষে মামলার এজাহারে যাদের নাম আসবে সবাইকে আইনের আওতায় আনা হবে। অজ্ঞাতনামা আসামি যারা আছে তাদের আইডেন্টিফাই করা এবং তাদের গ্রেফতারের চলতেছে। তার পূর্ববর্তী কোনো হার্ট প্রবলেম বা ওইরকম কোনো ওষুধ ছিল বলে আমাদের মনে হয়নি। এরই মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম ময়নাতদন্তের রিপোর্ট পিবিআই এর কাছে হস্তান্তর করেছে সিলেট ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগ। ওই রিপোর্টে উঠে এসেছে ভোতা অস্ত্রের আঘাতেই রায়হানের মৃত্যু হয়েছে। ভোতা অস্ত্রের আঘাত ছিল, যেটা সারা শরীরে ভোতা অস্ত্রের আঘাত ছিল এবং 2টা নখ উপড়ানো ছিল। ইনার আউটার সবগুলাই ছিল যে ব্রুইজ, যেটাকে বলে মাল্টিপল ব্রুইজ অল ওভার দ্য বিভিন্ন জায়গায় আমরা বডিতে উল্লেখ করেছি রিপোর্টে। এদিকে রায়হানের বাড়িতে তার আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করেছেন এসএমপি কমিশনার।
এ সময় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন তিনি। সাসপেক্ট যারা আছে এরকম আমাদের হাতে আছে এবং পিবিআই যখনই চাবে তখনই আমরা তাদেরকে হস্তান্তর করব। যে একজন পলাতক আছে তাকে আমরা ধরার চেষ্টা করব। এদিকে বৃহস্পতিবারও সিলেটের বন্দর বাজারে পুলিশের নির্যাতনে রায়হান হত্যার বিচারের দাবিতে কয়েকশো মানুষ স্লোগান দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হন। কমিশনার সহ যারা আছেন এই ঘটনার জন্য কেউ তাদেরকে দেখতে যাননি, কেউ তাদেরকে সান্ত্বনা দেননি। গ্রেপ্তার করে ওদেরকে শাস্তির ভাবে যাওয়ার জন্য রিমান্ডে নিয়ে আসেন, এনে জিজ্ঞাসা করেন কেন আমার ছেলেরা মারল। 11 অক্টোবর নগরীর বন্দর বাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে রায়হানের মৃত্যুর অভিযোগ ওঠে। এই ঘটনায় নিহতের স্ত্রীর করা মামলাটি তদন্ত করছে পিবিআই। তবে এখনো এই মামলায় প্রধান অভিযুক্ত এসআই আকবর সহ কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মায়ের পরকীয়ার কারণেই ভাড়াটে খুনি দিয়ে পারভেজকে নির্মমভাবে হত্যা করা হয় বলে জানিয়েছে র্যাব। তবে পিবিআই বলছে মায়ের সহায়তায় রবিউল একাই হত্যা করেছে পারভেজকে। নৃশংস এ হত্যার ঘটনায় তার মা সহ 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া নিহতের 2টি মোবাইল সহ আরেক আসামি রবিউলকে গ্রেফতার করেছে পিবিআই। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। অষ্টম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্র পারভেজ হত্যায় জড়িত থাকার অভিযোগে নিহতের মা ও তার কথিত প্রেমিক এমদাদ সহ 5 জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় প্রবাসী স্বামী জেনে যেতে পারে এমন আশঙ্কায় পারভেজকে নির্মমভাবে হত্যা করা হয়। গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিম মোহাম্মদ পারভেজ মিয়া, এর মা আসামি মোসাম্মদ রোজিনা আক্তার বয়স 30, এর সাথে আসামি মোহাম্মদ এমদাদুল হক এর মধ্যে পরকীয়া সম্পর্ক ছিল। উক্ত বিষয়টি ভিকটিম মোহাম্মদ পারভেজ মিয়া জানতে পারলে আসামি মোসাম্মদ রোজিনা আক্তার ও আসামি মোহাম্মদ এমদাদুল হক ভিকটিম মোহাম্মদ পারভেজ মিয়াকে হত্যা করার পরিকল্পনা করে। পরবর্তীতে উক্ত পরিকল্পনা মোতাবেক অন্যান্য আসামিদের অর্থের বিনিময়ে ভাড়া করে তাদের সহায়তায় ভিকটিমকে হত্যা করে বলে ধৃত আসামিরা স্বীকার করে। এদিকে মামলার তদন্ত সংস্থা পিবিআই জানায়, টাকার প্রলোভন দেখিয়ে প্রতিবেশী রবিউলকে দিয়ে পারভেজকে হত্যা করায় মা রোজিনা। একটা পর্যায়ে যখন পারভেজ পেরে ওঠে না তার মায়ের সাথে, তখন বলে যে আমি এটা তার বাবাকে বলে দিব। তখন তার মা দেখে যে তার সংসার হয়তো ভবিষ্যতে হুমকির সম্মুখে, বা তার পরকীয়া প্রেম যেটা সেই প্রেমে বাধা হয়ে যাচ্ছে, তখন এই পারভেজ নিজের সন্তানকেই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার মতো পরিকল্পনা করে। এই পরিকল্পনার অংশ হিসাবে রবিউল ইসলাম রবি নামে আরেকটি ছেলে, তাকে বিভিন্ন সময়ে পারভেজের মা ব্যবহার করত। নিখোঁজের 3 দিন পর গত রোববার ব্রহ্মপুত্র নদ থেকে ঈশ্বরগঞ্জের মরিচারচর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মঞ্জুরুল হকের ছেলে পারভেজের লাশ উদ্ধার করে পুলিশ। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। ধর্ষণের শিকার ভুক্তভোগী ও অভিযুক্ত উভয়ের ডিএনএ টেস্ট বাধ্যতামূলক করায় কমবে মিথ্যা ধর্ষণ মামলা, করা যাবে দ্রুত সময়ে প্রকৃত অপরাধী শনাক্ত। আইনমন্ত্রী বলছেন, এখন আইনে বেঁধে দেয়া সময়ের মধ্যে বিচার শেষ করা গেলে সুফল মিলবে। অ্যাটর্নি জেনারেল বলছেন, এই আইনের ফলে ধর্ষকরা অপরাধ করার সাহস পাবে না। আর দেশের নারীদের জন্য নতুন আইনটিকে রক্ষা কবচ বলছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত একজন বিচারপতি। মার্জিয়া মুমুর রিপোর্ট। মানবাধিকার সংস্থাগুলোর মতে দেশে গড়ে প্রতিদিন 3 জন নারী ধর্ষণের শিকার হন। 18 বছর আগে ধর্ষণের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন হলেও অপরাধ তো কমেনি, সাম্প্রতিক সময়ে এ হার বেড়েছে আশঙ্কাজনক হারে। সাজা বাড়ানোর জনদাবির প্রেক্ষিতে গত 12ই অক্টোবর আইন সংশোধনের মধ্য দিয়ে ধর্ষণ, ভুক্তভোগীকে হত্যা ও নির্যাতনের শাস্তি হিসেবে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান করে সরকার। আইনটি বিশ্লেষণ করে সংশ্লিষ্টরা বলছেন, এই আইনকে ধর্ষক ও ধর্ষক মনাদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা। আমি নিশ্চিত ধর্ষকরা বা এই দুষ্কৃতিকারীরা ভয় পাবেন, তাদের মনে যে ভীতি সৃষ্টি হবে, তার মাধ্যমে কিন্তু এটা এই সমাজে কিন্তু এই ধরনের অপরাধ করতে গেলে তারা আরও অনেক চিন্তা ভাবনা করবেন। আমার মনে হয় না তারা এই অপরাধ করার সাহস পাবে। অভিযুক্ত ও ভিকটিম উভয়ের ডিএনএ টেস্ট বাধ্যতামূলক হওয়ায় একদিকে যেমন হয়রানিমূলক মামলার হার কমবে, অন্যদিকে দ্রুত শনাক্ত করা যাবে অপরাধীদের। ডিএনএ পরীক্ষাটা কোনো ব্যাপারের পরিচিতি নিশ্চিত হওয়ার জন্য একটা পরীক্ষিত পদ্ধতি। ডিএনএ টেস্টের যে বাধ্যবাধকতা এই আইনটার মধ্যে দেওয়া হয়েছে, সেটা নিশ্চয়ই এই আইনটাকে আরও কার্যকর করবে। সাজাটাকে বাড়ানোর কারণে আমাদের অভিজ্ঞতা বলে যে এই অপরাধ কমবে।
নারী সুরক্ষায় নতুন এই আইনকে মাইল ফলক বলছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নাজমুন আরা সুলতানা। খুনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, কিন্তু অনেক ক্ষেত্রেই ধর্ষণের ঘটনা খুনের চেয়ে অনেক ভয়াবহ, অনেক নিষ্ঠুর, অনেক নৃশংস হয়। কাজেই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা সঠিকই হয়েছে। তবে আমাদের খেয়াল রাখতে হবে, কেবল দণ্ড বাড়িয়ে আইন সংস্কার করলেই ধর্ষণের ঘটনা বন্ধ করা যাবে না। এই জন্য প্রয়োজন এই আইনের সঠিক প্রয়োগ। সংশোধিত আইনে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝেও। এখন যে শাস্তিটা হয়েছে সর্বোচ্চ মৃত্যুদণ্ড, সেটাতে আমরা খুবই খুশি। একটা ভয় তাদের মধ্যে কাজ করবে, তারা আর ধর্ষণের মতো নিকৃষ্ট কাজ তারা করার মতো সাহস পাবে না। তাদের আশাবাদ এবার ধর্ষণ মুক্ত হবে প্রিয় মাতৃভূমি। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লার স্কুল শিক্ষিকাকে অপহরণের পর ধর্ষণ মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাহিদুল কবিরের রায় দেন। তবে পলাতক রয়েছে দণ্ডপ্রাপ্ত আসামি রাশেদুল ইসলাম রাজীব। মামলার বিবরণে জানা যায়, 2015 সালের 14 নভেম্বর বরুড়া উপজেলায় স্কুল শিক্ষিকাকে অপহরণের পর ধর্ষণ করে কাকৈরতলা গ্রামের রাশেদুল ইসলাম রাজীব। এই ঘটনায় 16 নভেম্বর তাকে একমাত্র আসামি করে বরুড়া থানায় একটি মামলা করেন স্কুল শিক্ষিকার বড় ভাই। পরে অভিযান চালিয়ে নির্যাতিতাকে উদ্ধার করে পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মামলার একমাত্র আসামি রাশেদুল ইসলাম রাজীবকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন বিচারক। রাজধানীর বিমানবন্দর সড়কের পাশে বাজারের ব্যাগে ফেলে যাওয়া এক নবজাতককে উদ্ধারের পর ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশুটি সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এক পুলিশ সদস্য তাকে কুড়িয়ে পাওয়ার পর দায়িত্ব নিয়ে পরম স্নেহে লালন পালন করছেন হাসপাতালের চিকিৎসক ও সেবিকারা। পৃথিবী দেখার আগেই দেখেছে নির্মমতা। জন্মের পরপরই যাকে বেঁধে রাখার কথা ছিল পরম মমতায়, সেই শিশু ব্যাগভর্তি হয়ে পড়েছিল রাস্তার ধারে। আমি এসে দেখি এখানে বাচ্চাটা একটা ব্যাগের মধ্যে আছে, একটা কাপড়ের ব্যাগের মধ্যে চেন খোলা অবস্থায় আছে। বেশ কিছু মানুষজন আবার ঘিরে নিয়েছে জায়গা। ঘটনা বুধবারের বিকেল 5টার দিকে বিমানবন্দর সড়কের আর্মি গলফ ক্লাবের পামভিউ রেস্টুরেন্টের সামনে শিশুটিকে ফুটপাতের পাশে ঝোপে দেখতে পান সড়কে কর্মরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট সমরেশ মণ্ডল। যেহেতু জীবন্ত আছে বাচ্চাটা, আমি তাড়াহুড়ো করে চাইলাম যে কাছে কুকুরবিটলা হাসপাতালে নিয়ে যাই। পরবর্তীতে খিলক্ষেত থানায় যোগাযোগ করছে, থানা গাড়িতে দিয়ে আমরা ঢাকা শিশু হাসপাতালে ওখানে পাঠাই দেয়। তবে শিশু হাসপাতালে এসে যেন বদলে যায় দৃশ্যপট। শিশুটির দায়িত্ব নেয় হাসপাতাল কর্তৃপক্ষ, হোক না অভিভাবকহীন কিংবা পিতামাতার ছুড়ে দেয়া সন্তান। এখন সে আছে পরম মমতায়, ডাক্তার নার্স সহ বাকিদের মধ্যমণি। চিকিৎসক তার নাম রেখেছেন মোহাম্মদ আল হাসান। পরিবারের মতো করে আমরা নিজেদের মতো করে, নিজেদের বাচ্চার মতো করেই আমরা দেখতেছি। বেশ কিছুক্ষণ খোলা আকাশের নিচে থাকায় কিছুটা ঠান্ডা লাগলেও হাসানের শারীরিক অবস্থা নিয়ে শঙ্কার কিছু নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। শিগগিরই তাকে সমাজসেবা অধিদপ্তরের কাছে তুলে দেওয়া হবে। আজকে আমরা ওকে ওয়ার্ডে শিফট করেছি, খিলক্ষেত থানাকে আমরা ইনফর্ম করেছি এবং আগামী 2 থেকে 1-2 দিনের মধ্যে আমরা বাবুটাকে সমাজ কল্যাণের আন্ডারে যেভাবে প্রসিডিউর আছে আইনি মোতাবেক সেভাবে হস্তান্তর করতে পারবো। রাস্তার পাশে ফেলে যাওয়া শিশু পেয়েছে মমতার ছোঁয়া, তবে আগামী কাটুক এমন আগলা মমতায়। ভালোবাসায় রঙিন হোক বাকি জীবন। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুরের চরভদ্রাসন থানায় কমিশন এই মামলা দায়ের করে। আদালতে অভিযোগ প্রমাণ সাপেক্ষে 2 বছর বা তার বেশি সাজা হলে সংসদ সদস্য পদ হারাতে পারেন নিক্সন। ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে এমপি নিক্সন চৌধুরীর জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে গালিগালাজ করার অডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপরই সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে। নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার জানান, প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে এমন আচরণ করে বিধি লঙ্ঘন করেছেন ফরিদপুর 4 আসনের এই সংসদ সদস্য। যেভাবে আইনের বিধান আছে সেই অনুসারে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব এবং এখানে ব্যক্তি কি এটা আমাদের কাছে মোটেই বিবেচ্য বিষয় না। বৃহস্পতিবার সকালে চরভদ্রাসন থানায় ইসির পক্ষ থেকে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ ব্যাপারে চরভদ্রাসন থানার ওসি নাজনীন খানম জানান, আইন অনুযায়ী তদন্ত করবে পুলিশ। আমরা মামলা ওনারা এজাহার দিয়েছেন, আমি এখন মামলা রেকর্ড করব এবং তদন্তকারী কর্মকর্তা যে হবে সে মামলা আইন অনুযায়ী
আমরা তদন্ত করব। এদিকে ইসি সচিব জানান, আদালতে অভিযোগ প্রমাণ সাপেক্ষে 2 বছর কিংবা এর অধিক সাজা হলে সংসদ সদস্য পদ হারাতে পারেন এমপি নিক্সন চৌধুরী। একজন মাননীয় সংসদ সদস্য যদি তার নৈতিক স্খলনজনিত কারণে বা এই ধরনের কোনো অভিযোগ হলে আপনার 2 বছরের জেল হলে অনধিক, অর্থাৎ 2 বছর বা তার চেয়ে বেশি জেল হতে হবে। যদি হয় তাহলে ওনার মানে নির্বাচনে অযোগ্য ঘোষণা হবেন। তবে মহান সংসদ সেই ক্ষেত্রে যদি কোনো করতে চান, কোনো মানে বিষয়ে তাদের কনফিউশন হয় বা কোনো থাকে, তাহলে নির্বাচন কমিশনে তারা রেফার করতে পারেন এবং ওই সময় নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দেবেন সেটাই চূড়ান্ত। প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণের প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনও। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সিকিউরিটি প্রিন্টিং প্রেসের বিভিন্ন ধরনের জাল রাজস্ব স্ট্যাম্প, সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স এবং জাল কাগজ তৈরির অত্যাধুনিক মেশিন সহ এক প্রতারককে গ্রেফতার করেছে সিআইডি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি প্রিন্টিং প্রেস থেকে রাজু আহমেদ অমিত নামের এই প্রতারককে গ্রেফতার করে সিআইডি। জাল স্ট্যাম্প সহ জব্দ করা মালামালের আনুমানিক মূল্য প্রায় 2 কোটি টাকা। এছাড়াও বিভিন্ন ডিস্ট্রিবিউটরের কাছে আরও প্রায় 5 থেকে 7 কোটি টাকা মূল্যমানের জাল লাইসেন্স স্ট্যাম্প রয়েছে বলে ধারণা সিআইডির। তাই সাধারণ মানুষের প্রতি তাদের আহ্বান ছিল, রেজিস্টার্ড ব্যক্তির কাছ থেকে যেন স্ট্যাম্প বা সরকারি নথিভুক্ত কাগজপত্র কেনেন। এই জালিয়াতি চক্রের 4 জন সদস্য এখনও পলাতক, তাদের ধরতে অভিযান চলছে। অবৈধভাবে প্রাইভেট প্রেসে সরকারি স্ট্যাম্প জাল করার যে প্রক্রিয়াটা, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকাতে একটা প্রেস এই কাজগুলো হয়। জার্মানি তৈরি অত্যাধুনিক প্রেস, এই প্রেসের মধ্যে দিয়ে আপনার সিকিউরিটি স্ট্যাম্প এবং এই রেভিনিউ স্ট্যাম্পগুলো তারা এখানে প্রিন্ট করে, প্রেস করে এবং স্টক করে। এখান থেকে তারা আবার সারা দেশে বিভিন্ন জায়গাতে কিন্তু এই বিভিন্ন ভেন্ডর অফিস যেগুলো আছে এইখানে তারা বিতরণ ব্যবস্থা করে। তো একটা পুরাপুরি একটা সংঘবদ্ধ চক্র। তো সব মিলিয়ে আমরা যে বিষয়গুলো জব্দ করেছি তাতে 1,81,00,000 টাকা এবং আরও তাদের দেয়া তথ্য মতে হয়তো 5 থেকে 7 কোটি টাকার এরকম স্ট্যাম্প বিভিন্ন ডিস্ট্রিবিউশন চ্যানেলে আছে। উচ্চ আদালতের আদেশে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের 52টি স্থাপনা উচ্ছেদ অভিযানে নেমেও ব্যবসায়ীদের বাঁধার মুখে অভিযান চালানো সম্ভব হয়নি। একদিনের মধ্যে দোকানের মালামাল ও স্থাপনা সরিয়ে নেওয়ার শর্তে উচ্ছেদ পরিচালনাকারী দল ফিরে গেছে। আজ নতুন করে উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে প্রশাসন। তবে ব্যবসায়ী প্রতিনিধিরা বলছেন শনিবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার সমুদ্র সৈকতের প্রবেশদ্বার সুগন্ধা পয়েন্ট। এই পয়েন্টে রাস্তার এক পাশে নির্মিত হয়েছে 52টি স্থাপনা। এসব স্থাপনা উচ্চ আদালতের আদেশে বৃহস্পতিবার সকালে উচ্ছেদে যান কক্সবাজার জেলা প্রশাসন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও পৌরসভার সমন্বয়ে গঠিত দল। এ সময় বেলা 2টা পর্যন্ত দোকানের মালামাল সরিয়ে নেওয়ার জন্য প্রচারণা চালানো হয়, কিন্তু এই প্রচারণার পরও মালামাল সরানো হয়নি। ফলে উচ্ছেদ অভিযান শুরু করার চেষ্টা করলে ব্যবসায়ীদের বাধার বুকে পড়েন তারা। পরে বৃহস্পতিবারের মধ্যে দোকানের মালামাল সরিয়ে নেওয়ার সত্ত্বে উচ্ছেদ পরিচালনাকারী দল ফিরে যায়। মালামাল সরিয়ে নিতে হবে এবং স্থাপনা সরিয়ে নিতে হবে, অন্যথায় জেলা প্রশাসনের উদ্যোগে পুনরায় তাদের স্থাপনা এবং মালামাল যারা সরিয়ে নেবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসায়ী প্রতিনিধিরা বলছেন শনিবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবিও জানান। তারা যে আপিলের কথা বলতেছে, আপিলের এখনো আদেশটা আসে নাই, যে আমাদের প্রতি যে একটা অবিচার করছে সেটাতে আমরা অসম্ভব ক্ষুব্ধ। সাধারণ ব্যবসায়ীদের দাবি, হঠাৎ করে কোনো ধরনের নোটিশ না দিয়ে প্রশাসনের উচ্ছেদ অভিযানে তাদের ক্ষতি হচ্ছে। আমাদের কোনো সময় দেওয়া হয় নাই, হঠাৎ করে এসে এখানে উচ্ছেদ করার জন্য আমাদের মালামাল সরিয়ে নেওয়ার জন্য বলছে। এতে আমরা 5,000 পরিবার ক্ষতিগ্রস্ত। হঠাৎ করে এই উচ্ছেদের সিদ্ধান্তে আমরা অসহায় হয়ে পড়েছি। এর আগে 2018 সালের 10 এপ্রিল উচ্ছেদের নোটিশ দেয় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন ব্যবসায়ীরা। একই বছর 16 এপ্রিল হাইকোর্টের রুল জারি করে স্থগিতাদেশ দেন। এরপর রাষ্ট্রপক্ষ আপিল করলে চলতি মাসের 1 অক্টোবর রিটটি খারিজ করে দেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রাজধানীতে পরিকল্পনাহীন তার অপসারণ নিয়ে 2 মেয়রকে সতর্ক করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। সমন্বয়হীন এমন উদ্যোগে শুধু অর্থনীতি নয়, দাপ্তরিক কার্যক্রমও স্থবির হয়ে পড়ার শঙ্কা তার। আর প্রযুক্তিবিদরা বলছেন, কেবল অপারেটররা ধর্মঘট শুরু করলে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে বাংলাদেশ।
নানা আপত্তি অসুবিধা জানানোর পরও থেমে নেই রাজধানীতে ঝুলন্ত তার অপসারণ অভিযান। করা হয়নি বিকল্প কোনো ব্যবস্থাও। ইন্টারনেট কিংবা স্যাটেলাইট সংযোগ পেতে চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীর লাখ লাখ মানুষ। লোকসানে পড়ে রোববার থেকে প্রতিদিন 3 ঘন্টা করে সারা দেশে ইন্টারনেট ও কেবল টিভি সেবা বন্ধের হুঁশিয়ারি দিয়েছে সেবাদাতারা। করোনা সংকট মোকাবেলা করে দেশের অর্থনীতির স্বাভাবিক গতি ধরে রাখতে সারা বিশ্বই নির্ভর করছে অনলাইন যোগাযোগের ওপর। এই অবস্থায় হঠাৎ করে তার অপসারণে স্থবির হয়ে পড়ছে অর্থনৈতিক ও দাপ্তরিক নানা কাজকর্ম। দেশের 2 শেয়ার বাজারের লেনদেন, কেন্দ্রীয় ব্যাংক এমনকি বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রম হচ্ছে বাধাগ্রস্ত। নিরবিচ্ছিন্ন ইন্টারনেট না পেলে বন্ধ থাকবে এটিএম সেবাও। কোটি কোটি টাকার কমিউনিকেশন হচ্ছে এই একটা ফাইবার অপটিক কেবল দিয়ে। টেলিভিশন বলেন কিংবা নিউজ পোর্টাল বলেন, প্রত্যেকেরই কিন্তু এই ইন্টারনেটকে বেস করে একটা বড় একটা ইন্ডাস্ট্রি দাঁড়ায় গেছে মাত্র এই 3 মাস সময়ের মধ্যে। এখন হঠাৎ করে এই 3 মাস পরে যদি একটা দাঁড়ানো ইন্ডাস্ট্রিকে হঠাৎ করে যদি 3 ঘন্টা ইন্টারনেট না থাকে, তাহলে কিন্তু জিনিসটা একবার থমকে পড়বে। আর পরিস্থিতির গুরুত্ব বুঝে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের প্রতি অনুরোধ জানালেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। গায়ের জোরে চাপিয়ে দিয়ে যদি কিছু করা হয় তাহলে কিন্তু তার ইম্প্যাক্টটা খারাপ হবে। এই মুহূর্তে যেন ইন্টারনেট এবং কেবল টেলিভিশন দুইটাই যেন সচল থাকে, বিষয়টি যেন মাননীয় মেয়র মহোদয় বিবেচনা করেন। 17 অক্টোবরের মধ্যে চলমান সমস্যা সমাধানে সিটি কর্পোরেশনকে সময়সীমা বেঁধে দিয়েছে ইন্টারনেট ও ডিশ সেবা প্রদানকারী 2টি সংগঠনের নেতারা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। করোনাকালেও বৃহত্তর চট্টগ্রামে রেকর্ড সংখ্যক প্রায় 4000 মন্দিরে দুর্গাপূজা হতে যাচ্ছে। তবে সংক্রমণ এড়াতে কোনো মন্দিরেই সার্বক্ষণিক পুলিশ পাহারা থাকছে না। শুধুমাত্র 3 থেকে 5টি মন্দিরের জন্য থাকবে পুলিশের 1টি করে টহল দল। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গা উৎসবের আর মাত্র কয়েকদিন বাকি। মন্দিরগুলো সাজানোর পাশাপাশি প্রতিমাগুলোতে লাগানো হচ্ছে তুলির শেষাচর। করোনা সংক্রমণের সংখ্যা থাকা সত্ত্বেও এবার বৃহত্তর চট্টগ্রামের 3960টি ছোট বড় মন্দিরে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম নগরীতে পূজা হবে 254টি মন্দিরে। বিগত বছরগুলিতে প্রতিটি মন্দিরে নিরাপত্তায় সার্বক্ষণিক 5 জন করে পুলিশ এবং 5 জন আনসার মোতায়েন থাকলেও এবার তা থাকছে না। আমরা মোবাইল ডিউটি অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি বাড়িয়ে দেব এবং সকল মণ্ডপ আমরা মোবাইল পেট্রোলের মাধ্যমে আমরা নিরাপত্তার আওতায় নিয়ে আসব। স্থায়ী পুলিশ মোতায়েনের পরিবর্তে এবার ব্যবস্থা করা হচ্ছে স্ট্রাইকিং ফোর্সের। আমরা পূজা উদযাপন পরিষদের সাথে মিটিং করেছি, তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আমরা আমাদের পক্ষ থেকে কতিপয় পরামর্শ দিয়েছি, যেমন মাস্ক ব্যবহার করা, হাত ধোয়ার ব্যবস্থা করা, একসঙ্গে 20 জনের বেশি লোক একত্রিত না হওয়া। তবে মন্দির এবং পূজা দেখতে আসা পুণ্যার্থীদের নিরাপত্তায় টহল টিম বাড়ানোর দাবি পূজা কমিটির। কোথাও কোনো ধরনের আশঙ্কা যদি আমরা করি, সেখানে পুলিশ প্রশাসনের সাথে বা স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করলে তড়িৎ গতিতে যেন ব্যবস্থা নেওয়া হয়, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য আমরা দাবি জানিয়েছি। 22 অক্টোবর ষষ্ঠী তিথিতে অকাল বোধনের মধ্য দিয়ে শুরু হবে 4 দিনব্যাপী এই দুর্গা উৎসবের, আর শেষ হবে 26 তারিখ দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কুমিল্লায় স্কুল ছাত্র শাহপরান হত্যা মামলায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। লালমাই সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গতকাল দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আজিমুল আহসান। এ সময় তিনি জানান, গত 11 সেপ্টেম্বর লালমাইয়ের বড় চলুন্ডা এলাকার ব্র্যাক স্কুলের 4র্থ শ্রেণীর ছাত্র শাহপরান তার বড় ভাইয়ের ব্যাটারি চালিত মিশুক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। পরে লালমাইয়ের বিজয়নগর এলাকায় ডাকাতিয়া নদী থেকে হাত পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। তার বাবা আব্দুল মালিক বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে লালমাই থানায় একটি মামলা করেন। পরে পুলিশের তদন্তে বাগমারা থেকে লালমাই পর্যন্ত বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে অটোরিকশাটি শনাক্ত করা হয়। পরে অটোরিকশাটি উদ্ধারের সূত্র ধরেই আসামি নুরুদ্দিন ও চোরাই গাড়ি কেনার দায়ে আরও 3 জনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। মাগুরায় ধানক্ষেত থেকে এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে 3 জনকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে শ্রীপুর উপজেলা চাচিপুর বাজারে যান মনিরুল ইসলাম। সন্ধ্যায় বাজার থেকে ফেরার পথে তাকে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। পরে রাতে স্থানীয়রা ধানক্ষেতে তার গলা কাটা লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়।
পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন। সুদের টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে এই হত্যাকাণ্ডের সাথে তারা অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল। তাদের জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে ব্যক্তি মৃত মনিরুল মারা গেছেন তার সাথে গ্রেপ্তারকৃত আসামি প্রণবের অর্থনৈতিক লেনদেন ছিল। সেই অর্থনৈতিক লেনদেনের কারণেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বাগেরহাটে প্রতিবেশীর মাছের ঘের থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফকিরহাট উপজেলার সাতবাড়িয়া গ্রামের সিদ্দিক শিকদারের স্ত্রী সে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল ফজরের নামাজের পর হাঁটতে বের হন সুমি আক্তার পুতুল নামে ওই নারী। পরে এলাকাবাসী মরদেহটি ঘেরে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে বাগেরহাট হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের রিপোর্টের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানায় পুলিশ। ঝিনাইদহে আলাদা ঘটনায় পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, গতকাল সকালে শৈলকুপা উপজেলার ব্রহ্মপুর গ্রামে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলছিল 5 বছরের শিশু ফাহিম। এ সময় পানিতে পড়ে যায় সে। খোঁজাখুঁজির এক পর্যায়ে তার ভাসমান লাশ উদ্ধার করেন স্বজনরা। একই উপজেলার কৃষ্ণপুর গ্রামে খেলার সময় ডোবার পানিতে পড়ে মারা যায় 7 বছরের শিশু আদিব। নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচা শ্বশুরের ছুরিকাঘাতে এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত আসাদ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল সকালে সদর উপজেলার বাখরনগর গ্রামে গৃহবধূ জরিনা বেগমের সঙ্গে চাচা শ্বশুর আসাদের কথা কাটাকাটি হয়। ঘটনার এক পর্যায়ে জরিনা বেগমকে ছুরিকাঘাত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বান্দরবানে সাবেক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে রোয়াংছড়ি উপজেলার নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, কাজ শেষে নিজ বাড়িতে যাচ্ছিলেন সাবেক ইউপি সদস্য সাউপ্রু মার্মা। ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা তার উপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। বান্দরবানে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। সীমান্তে আরও নিরাপত্তা জোরদারে থানচি থেকে লিটরি পর্যন্ত সীমান্ত সড়ক নির্মাণ কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সড়কের কাজ শেষ হলে 3 পার্বত্য জেলা পর্যটন শিল্পে আরও এগিয়ে যাবে। গতকাল বান্দরবানের থানচি থানার নতুন ভবনের উদ্বোধন করে তিনি একথা বলেন। সীমান্ত নিরাপত্তা জোরদার করার জন্য এই রোডটা, সীমান্ত রোডটা আমরা করছি। আমরা আশা করছি খুব শীঘ্রই সীমান্ত রোডটা হয়ে যাবে। হয়ে গেলে এখানে আরও ইনভেস্টমেন্ট আসবে, আরও লোকজন পুঁজি নিয়ে আসবে। আমাদের এই এখানে ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে আমরা নিরাপত্তাটারও ব্যবস্থা করছি। সকাল হতেই ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে সরগরম রাজধানীর আব্দুল্লাহপুর পাইকারি মাছের বাজার। সেখানে আছেন রিপোর্টার শুভ খান, সরাসরি যাচ্ছি তার কাছে। শুভ। ধন্যবাদ জাফর। আমি রয়েছি রাজধানীর আব্দুল্লাহপুরের পাইকারি মাছের আড়তে। তো মানে ভোরের শুরু থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্রেতা বিক্রেতাদের আনাগোনা এই আড়তটি কিন্তু বেশ জমজমাট হয়ে উঠেছে এবং দরদাম করে এখানে যারা খুচরা বিক্রেতা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এসে মাছ কিনছে। তো আমরা দেখছি যে আজকে মাছের যে দাম রয়েছে সেগুলো, যেগুলো কাতলা রুই, সেগুলো প্রায় 180 থেকে 200 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া চিংড়ি, এগুলো যে চিংড়িগুলো দেখতে পাচ্ছেন সেগুলো 300 থেকে 350 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া বড় সাইজের যে রুই সেগুলো সর্বোচ্চ 350 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া যে ছোট মাছগুলো রয়েছে, বিশেষ করে মলা মাছ, সেগুলো প্রায় 200
280 থেকে 300 এরকম রেঞ্জের মধ্যে বিক্রি হচ্ছে। যেহেতু বর্তমানে ইলিশের সরবরাহ কম বাজারে, সুতরাং এখানকার যারা আড়তদার রয়েছেন তারা কিন্তু বলছেন যে অন্যান্য মাছের বেশ চাহিদা রয়েছে। এবং আজকে আমরা যে পুঁটি মাছ দেখতে পাচ্ছি সেগুলো বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকার মধ্যে। এছাড়া অন্যান্য যে মাছ রয়েছে, বিশেষ করে যে শিং এবং কই মাছগুলো রয়েছে, কই মাছগুলো এই বাজারে প্রায় 120 থেকে 130 টাকা। এছাড়া শিং মাছ সর্বোচ্চ বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকার মধ্যে। এবং যে সাইজের যে রুইগুলো দেখতে পাচ্ছেন সেগুলো 160 থেকে 170 টাকার মধ্যে পাইকারি দরে কিনতে পারবেন। এছাড়া বড় সাইজের যে রুইগুলো দেখতে পাচ্ছেন সেগুলো 200 থেকে 220 টাকার মধ্যে কিনতে পারবেন। এছাড়া পাঙ্গাস মাছ আমরা দেখতে পাচ্ছি, এগুলো 120 থেকে 130 টাকা কেজি দরে বিক্রেতারা কিনতে পারবেন, যে খুচরা বিক্রেতারা। আড়তদাররা বলছেন যে যেহেতু ইলিশের সরবরাহ বা বিক্রি সব ধরনের বিপণন বন্ধ রয়েছে, সে কারণে অন্যান্য মাছের সরবরাহ কিছুটা বেড়েছে। তবে দামের ক্ষেত্রে তারা বলছেন যে ইলিশ যেহেতু বাজারে নেই, সেই কারণেই কিন্তু অন্যান্য দিনের তুলনায় মাছের কিছুটা দাম বেশি, এমনটাই কিন্তু খুচরা বিক্রেতা যারা কিনতে আসছেন তারা কিন্তু বলছেন। এবং যারা পাইকারি আড়তদার রয়েছে তারা বলছেন যে যেহেতু ইলিশ নেই, সে কারণে অন্যান্য মাছের চাপ পড়েছে এবং আড়তগুলো থেকে আসলে সেই রকমভাবে সরবরাহ যেভাবে করছেন, কিন্তু তার তুলনায় চাহিদা হঠাৎ করেই বেড়ে গিয়েছে, যার কারণে দাম কিছুটা বাড়তি, এমনটাই কিন্তু তারা দাবি করছেন। এছাড়া আমরা সামুদ্রিক অনেক মাছ দেখেছি, সামুদ্রিক মাছগুলো কিন্তু অনেকটাই কম মূল্যে বিক্রি হচ্ছে, বিশেষ করে 120, 130 এমন কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়া আমরা গোলসা মাছ দেখেছি, গোলসা মাছ কিন্তু ভালো যেগুলো তাজা গোলসা সেগুলো প্রায় 400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া বাইম মাছের বেশ চাহিদা আমরা লক্ষ্য করতে পারছি। বাইম কিন্তু আকার ভেদে বিভিন্ন দরে আসলে বিক্রি হচ্ছে। বাইম আমরা দেখতে পেয়েছি যে বড় আকারের যে বাইম সেগুলো 450 থেকে 500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ছোট সাইজের যে বাইমগুলো রয়েছে সেগুলো 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো আমরা রয়েছে পাঙ্গাসের আড়তে এবং রাজধানীর যে ফুটপাতের যে হোটেলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আসলে পাঙ্গাসের একটা বাড়তি চাহিদা রয়েছে এবং দামেও কম, এবং নিম্ন আয়ের মানুষ যারা তারা সেখানে খাওয়ার জন্য ভিড় করে থাকেন, সে কারণে পাঙ্গাসের একটা বাড়তি চাহিদা রয়েছে। এছাড়া তেলাপিয়া মাছ আমরা দেখতে পেয়েছি, তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে এই পাইকারি আড়তগুলোতে। এবং খুচরা বিক্রেতা যারা বলছেন তারা এইগুলো নিয়ে বলছেন যে 140-50 এরকম দরে বিক্রি করবেন, এমনটি কিন্তু তারা বলছেন। এছাড়া ছোট সাইজের যে তেলাপিয়াগুলো রয়েছে সেগুলো পাইকারি দর হচ্ছে 80 থেকে 90 টাকা এমনটাই। আর খুচরা পর্যায়ে গিয়ে সেগুলো বিক্রেতারা বলছেন যে তারা এগুলো 110 থেকে 115 বা 20 টাকা কেজি দরে বিক্রি করবেন, এমনটি কিন্তু বলছেন এবং বিক্রি করবেন, এমনটি কিন্তু তারা বলছেন। এছাড়া ছোট মাছের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে মলা এবং ভেলা যে মাছগুলো রয়েছে সেগুলো দাম কিছুটা বেশি, বিক্রেতারা বলছেন সেগুলো প্রায় 300 টাকা কেজি দরে বিক্রি হবে, এমনটি কিন্তু তারা বলছে। তো এই সকালের শুরু থেকে যে জমজমাট বেচাকেনা চলছে এবং আড়তগুলোতে বেশ কর্মব্যস্ততায় রয়েছে, এগুলো প্রায় দুপুর সকাল 10টা এবং 11টা নাগাদ এই জমজমাট বেচা বিক্রি চলবে। তো জাফর, এই ছিল আব্দুল্লাহপুর পাইকারি মাছের আড়ত থেকে আমার কাছে সবশেষ। মাছের বাজারের আজকের খবর জানাতে আব্দুল্লাহপুর পাইকারি মাছ মার্কেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার শুভ খান। সরবরাহ কম থাকায় কিশোরগঞ্জের বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। এই মুহূর্তে শহরের বড় বাজার এলাকায় পাইকারি সবজির বাজারে আছে রিপোর্টার নূর মোহাম্মদ। সরাসরি যাচ্ছি তার কাছে। নূর, ভাই ধন্যবাদ। জাফর, কিশোরগঞ্জের যে বাজারটিতে আমি এখন আছি এটা কিশোরগঞ্জ বড় বাজার, এটি সবজির মোকাম হিসেবে পরিচিত। এখানে ভোর থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন পরিবহনে করে পিকআপ সহ বিভিন্ন পরিবহনে করে এখানে নানা ধরনের সবজি এসেছে। এরই মধ্যে বাজার ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠছে, জমজমাট হয়ে পড়েছে বাজার। আর এখানে বিভিন্ন ধরনের সবজি আছে, এইটা পাইকারি ধরে বিক্রি হচ্ছে। আর এটি একটি প্রসিদ্ধ বাজার, প্রায় 100 বছরের পুরনো এই বাজারটিতে প্রতিদিন ভোর থেকে সকাল 10টা 11টা পর্যন্ত চলে কেনা বেচা। আর এখানে যে দেশের
কিশোরগঞ্জের একটা সবজির প্রসিদ্ধ এলাকা। কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা ছাড়াও এখানে দিনাজপুর, রাজশাহী, নাটোর সহ দেশের বিভিন্ন এলাকা থেকে ট্রাকে করে এখানে সবজি আসে এবং এনে যে শতাধিক আড়ত রয়েছে সে আড়তগুলিতে প্রতিযোগিতামূলক দরদাম করে এখানে সবজি বিক্রি হচ্ছে। এখানকার যে আড়ত মালিকরা আছেন তাদের সাথে আমি কথা বলেছি, ক্রেতা বিক্রেতা যারা আছেন তাদের সাথে আমি কথা বলেছি। তারা যেটি বলছেন যে এখানে এবার তুলনামূলকভাবে এই সময়টাতে সবজির যোগান দাম কিছুটা বেশি আছে, এই কারণে এখানে কেনাবেচা তুলনামূলকভাবে কম হচ্ছে। এরপরে এখানকার যে ব্যবসায়ীরা আছেন তারা এটি জানিয়েছেন এই বাজারে 70 থেকে 80 লাখ টাকার বিভিন্ন প্রকারের সবজি বিক্রি হয়। আর এখানে আমি যদি আপনাকে একটু আমাদের এইখানে যে সবজির হাটে একটু দেখাতে চাই, এখানে প্রত্যেকটি গলিতে এখানে বিভিন্ন প্রকার সবজি রয়েছে, যেমন পেঁপে, করলা, পটল সহ বেগুন সহ নানা ধরনের এখানে সবজি আছে এই বাজারে। আর এখানকার যে সবজি সকাল থেকে সবজি বিক্রি হচ্ছে, আমি ক্রেতা বিক্রেতাদের কথা বলছি, তারা যে বলেছেন যে এখানটা আজকে যে বাজারে আলু 40 থেকে 45 টাকা, সিম 80 থেকে 50 টাকা, করলা 70 টাকা, পেঁপে 30 থেকে 32 টাকা, বেগুন 70 টাকা, কাঁচকল 50 থেকে 55 টাকা, পটল 50 টাকা, চিংড়া 50 মূলা 50 টাকা দিয়ে বিক্রি হচ্ছে। আর এখানকার যে আড়ত মানে ব্যবসায়ীরা বলছে যে এই বাজারে তারা প্রতিদিন যে সবজি এখানে তারা স্বাচ্ছন্দ্যে কেনাবেচা করতে পারেন এবং যে 100 মতো আড়ত আছে তারা এটা কেনা বেচা কেনা করে এবং কেনা বেচার পরে বাজারে যে ব্যবসায়ীরা আছে তারা এখান থেকে মালামাল কিনে আবার বিভিন্ন পরিবহন করে নিয়ে যায়। কিশোরগঞ্জের যে বড় বাজারে যে ব্যবসায়ীরা আছেন তারা বলছেন যে প্রকৃত এই বাজারটি এই অঞ্চল ছাড়াও কিশোরগঞ্জের একটি ছাড়াও বিভিন্ন এলাকার যে চাহিদা সবজির চাহিদা মেটাচ্ছে এবং তারা যেটি বলছে যে এখানকার যে সবজি এটি কেমিক্যাল মুক্ত সবজি এবং কৃষকরা তার ক্ষেত থেকে টাটকা সবজি তারা এখানে নিয়ে আসছে এবং পাইকারি দরে কেনাবেচা করছে। তো এইখানে বাজারে প্রসিদ্ধ যে বাজারটি আছে এই বাজারে পাইকারি দরে যে সবজি বেচা কেনা হচ্ছে এবং এখানকার যে চাষিরা আছেন তারাও তারা এখানে তাদের ফসল তাদের যে সবজি তাদের যে মূল্য পাচ্ছেন এবং স্বাচ্ছন্দ্যে কেনাবেচা করছে। যে সকাল থেকে ভোর থেকে এই বাজারে কেনাবেচা শুরু হয় এবং সেটি 10টা থেকে 11টা পর্যন্ত চলে হাটের কেনাবেচা। তো কিশোরগঞ্জে যে বড় বাজারের পাইকারি সবজির হাট থেকে এই ছিল আমার কাছে সফল। কিশোরগঞ্জের বাজার থেকে সবজির দাম জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নূর মোহাম্মদ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার মৎস্যঘেট থেকে প্রতিদিন সকালে চাষিরা মাছ ধরে বিক্রি করেন আড়তগুলোতে। সে খবর জানাতে এই মুহূর্তে ফলতিতে এলাকায় আছেন রিপোর্টার আলী আকবর টুটুল। সরাসরি যাচ্ছি তার কাছে। তবে তার আগে আমরা আলুর দামের খবর একটু জানতে চাই। আলুর দাম নিয়ন্ত্রণে নাটোরের বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শহরের নিচা বাজারে অভিযান চালানো হয়। এ সময় কৃষি বিপণন অধিদপ্তরের বেঁধে দেয়া মূল্যের চেয়ে বাড়তি দামে আলু বিক্রির অপরাধে ফজলুর রহমান নামে এক ব্যবসায়ীকে 3000 টাকা জরিমানা করা হয়। এ সময় সবাইকে কৃষি বিপণন অধিদপ্তরের বেঁধে দেয়া কেজি প্রতি 30 টাকা দরে বিক্রির নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। মুন্সিগঞ্জে আলুর বাজার নিয়ন্ত্রণে হিমাগারগুলোতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে সদর উপজেলার রিভারভিউ, অ্যালাইড ও দেওয়ান হিমাগারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় সংরক্ষিত আলুর সঠিক পরিমাণ 24 ঘন্টার মধ্যে জেলা প্রশাসনকে অবহিত করতে বলা হয়। পাশাপাশি খুচরা বাজারে অভিযান চালিয়ে সর্বোচ্চ 30 টাকা দরে প্রতি কেজি আলু বিক্রির নির্দেশ দেওয়া হয়। আর হিমাগারগুলোকে সর্বোচ্চ 23 টাকা কেজি দরে আলু বিক্রি করার কথা বলা হয়েছে।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মৎস্য ঘের থেকে প্রতিদিন সকালে চাষিরা মাছ ধরে বিক্রি করেন আড়তগুলোতে। সে খবর জানাতে এই মুহূর্তে ফলতিতা এলাকায় আছেন রিপোর্টার আলী আকবর টুটুল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। টুটুল, নিষিদ্ধ রয়েছে, এই নিষিদ্ধ থাকার কারণে কিন্তু এখন দেশীয় মাছের চাহিদা কিন্তু বাড়তি রয়েছে। এ কারণে বাগেরহাটের অন্যতম আসলে চিংড়ি এবং গলদা এবং সাদা মাছের জন্য বিখ্যাত। সেই জায়গাটায় কিন্তু আমরা আপনাকে জানিয়ে রাখি যে এই খুব ভোর থেকেই কিন্তু চাষিরা মাছ আহরণ করে এবং তারা কিন্তু এই মাছ ধরে এবং তারা কিন্তু এই মাছগুলো এবং এখান থেকে ধরে সকালবেলা এবং তার পার্শ্ববর্তী বাজারে এবং তারা নিয়ে কিন্তু বিক্রি করেন। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে বাগেরহাটে প্রায় 84,000 মেট্রিক টন সাদা মাছ উৎপাদন হয় এবং এই এছাড়া 71,000 মেট্রিক টন গলদা বাগদা চিংড়ি উৎপাদন হয়। এছাড়া এই মাছের সাথে রয়েছে কাঁকড়া, এখানে কিন্তু 3,629 মেট্রিক টন কাঁকড়া উৎপাদন হয় এবং এখানে এই সাদা মাছের জন্য এবং ঘেরের সংখ্যা রয়েছে প্রায় 41,306টি এবং 34,000 এবং 850 জন চাষি কিন্তু এই সাদা মাছ এখানে চাষ করেন। এবং আমরা আসলে এই সাদা মাছের পাশাপাশি যেখানে সাদা মাছের কয়েক প্রকার সাদা মাছ রয়েছে, যেমন চিংড়ির পাশাপাশি বাগদা গলদা, চিংড়ির পাশাপাশি রুই, কাতলা, ব্লাড কাপ, গ্লাস কাপ এবং সিলভার কাপ, তেলাপুয়া মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু এখানে চাষ করা হয়। আমরা আপনাকে জানিয়ে রাখি যে এই অঞ্চলে মানুষের কিন্তু এই মাছের উপর নির্ভরশীল এবং 2019 সালে কিন্তু এক আবহাওয়াজনিত কারণে বিপর্যয়ে প্রায় 50 কোটি টাকার মাছের ক্ষতি হয়। পাশাপাশি বুলবুল এবং আইলা, বুলবুল এবং যে এই যে আমপান ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু চিংড়ি ঘেরের বেশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তারপরেও কিন্তু তারা কিন্তু এই পেশার জায়গায় এবং তারা কিন্তু ধরে রাখার জন্য বিভিন্ন ধার দেনা করে কিন্তু সেই জায়গাটা থেকে আবার চাষ শুরু করেন এবং তারা ঘুরে দাঁড়াবার চেষ্টা করছেন। আমরা মৎস্য বিভাগ থেকে যেটা জানিয়েছি, তারা কিন্তু অনেক পরামর্শ দিয়েছেন এবং যাতে এই দুর্ভোগটা এবং তাদের যে কাটিয়ে উঠতে পারেন সেই জায়গাটা কিন্তু তারা এখন পরামর্শ দিচ্ছেন। বিভিন্ন রকমের প্রকারের মাছের চাষ এখানে হয়ে থাকে এবং এটা কাজ করে থাকেন। আমাদের চাষিরা যেমন কয়েকজন চাষি জানিয়েছেন যে মাছের খাবারের মান নিয়ে নানান প্রশ্ন রয়েছে এবং এই মানের কারণে কিন্তু অনেক মাছের নানান রকমের সমস্যায় গ্রোথ জায়গাটায় আসলে কিন্তু তারা কিন্তু সেই লক্ষ্যে যেতে পারছে না। তারা বলছেন যে ভালো যদি খাবারের মান ভালো হয় মাছের, তাহলে কিন্তু এই মৎস্য খাত থেকে বড় ধরনের একটা আয় করতে পারেন। এবং একজন চাষি আমাকে যেমন জানিয়েছেন যে 1 লক্ষ টাকা যদি পুঁজি খাটানো যায় একটা ঘেরে এবং সেটা যদি মানসম্পন্ন এবং যদি পরিচর্যার মাধ্যমে যদি এই চাষটা করা যায় তাহলে কিন্তু 1 লক্ষ টাকা লাভ হয়। তাই এই অঞ্চলে মানুষের কিন্তু একমাত্র নির্ভরশীল এই চিংড়ি বাগদা এবং গলদা চিংড়ি, বাগদা চিংড়ি এবং এছাড়া সাদা মাছের উপর। তা আমরা আপনাকে দেখাচ্ছি যে আসলে এইভাবে মাছ তারা ভোর থেকেই কিন্তু মাছগুলো তারা সংগ্রহ করেন, এখানে আহরণ করেন এবং এই ঘের থেকে ধরে এবং তারা কিন্তু বাছাই করে এই বড় মাছ এবং ছোট মাছ বিভিন্ন প্রকার ভেদে তারা কিন্তু বাজারে নিয়ে কিন্তু এরা বিক্রি করেন এবং এই বিক্রি করার কারণে কিন্তু এখানে কিন্তু মধ্যস্বত্ব ভুগিয়ে রয়েছেন এবং সেই জায়গাটায় কিন্তু হতাশার মধ্যে রয়েছেন। তা সব মিলেই কিন্তু এখানে মনিটরিংয়ের ব্যবস্থা করার জন্য তারা দাবি জানিয়েছেন, যাতে সরকার যেন সেই জায়গাটা তারা যেন সঠিকভাবে পায়। এই ছিল আমার কাছে বাগেরহাটের ফকিরহাটের ফলতিতা মৎস্য ঘের থেকে সর্বশেষ জাফর। বাগেরহাটের বিভিন্ন মৎস্য ঘের থেকে সরাসরি মাছ বিক্রির খবর জানাতে যুক্ত হয়েছিলেন রিপোর্টার আলী আকবর টুটুল। 3 দফা বন্যায় রাজশাহীর বাগমারায় নষ্ট হয়েছে 32 কোটি টাকার ফসল। ধান, পান, আখ ও বিভিন্ন সবজি এখনও পানির নিচে তলিয়ে থাকায় 31,000 কৃষক পড়েছেন বিপাকে। ফসল উৎপাদনে নেওয়া ঋণ নিয়ে দুশ্চিন্তার শেষ নেই চাষিদের। বানের পানিতে পুকুর ভেসে যাওয়ায় মাছ চাষিরা পড়েছেন লোকসানে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার আশ্বাস দিয়েছে জেলা ও কৃষি অধিদপ্তর। আব্দুল সালামের ক্যামেরায় রাকিবুল হাসানের রিপোর্ট। বাগমারা উপজেলা কুলিবাড়ি গ্রামের বাসিন্দা কৃষক আকরাম আলী 6 বিঘা জমিতে রোপণ করেছিলেন আমন ধান। বানের পানি নামতে শুরু করায় তলিয়ে যাওয়া খেতে কোথাও কোথাও জেগেছে ধানের শীষ, কিন্তু সেটি চেয়ে দেখা আর আফসোস করা ছাড়া কিছুই করার নেই তার। এবার আবার লাগাচ্ছি আমন ধান, লাগানোর পর আবার এই ধানগুলো সব ক্ষতি হয়ে গেছে, ডুবে গেছে। আমাদেরকে দিন যে কিভাবে কাটবে আল্লাহ ভালো, আমাদের চলার কোনো আর পদ্ধতি নেই। একই অবস্থা উপজেলার বন্যা কবলিত 11 ইউনিয়নের অন্তত 31,000 কৃষকের। দফায় দফায় বন্যার পানিতে পচেছে পানের বরজ।
আগাম শীতকালীন সবজির ফলন্ত গাছগুলোর অবস্থা জবুথবু। পচেছে ক্ষেতের বেগুন, লাউ, পটল সহ নানা সবজি, ভেসেছে ঘেরের মাছ। আমাদের এখন দুর্গতি এলাকার মানুষের খুব বিপজ্জনক। কপি, সবজি যা ছিল সবগুলো ডুবে গেছে। বন্যায় ফসল ঘরে তুলতে না পারায় ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। কোন গরু বাছুরেরা যারা বিক্রি করে চলবো, কোনো পদই নাই। এবার সরকারের কাছে আমাদের দাবি, এই ঋণ মুহূর্তে আমরা কি করতে পারি, আমাদেরকে যেন সহায়তা দেন। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত এলাকায় বিলম্বে ঋণের অর্থ আদায় করবে বেসরকারি সংস্থাগুলো বলে আশ্বাস দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিভিন্ন এনজিওর যে প্রতিনিধি আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে তারা কিছুদিন দেরিতে এই ঋণের কিস্তিগুলো তারা আদায় করবে। ক্ষতি পুষিয়ে নিতে রবি মৌসুমে প্রণোদনা হিসেবে ফসলের উপকরণ সহায়তার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। আমরা আশা করছি যে আমাদের আগামী রবি মৌসুমের জন্য গম, ভুট্টা এবং সরিষার জন্য আমরা বীজ এবং সার পাবো, সেইগুলো আমরা কৃষককে প্রণোদনা হিসাবে দিব। জেলা কৃষি বিভাগ বলছে ইতোমধ্যে মাসকালাই ও সবজির বীজ বিতরণ শুরু করেছেন তারা। গেল ৩০ বছরে বাগমারা উপজেলায় বন্যা কবলিত হয়নি এই সমস্ত ফসলি জমি, কিন্তু এবারের বন্যায় পচে গলে নষ্ট হয়েছে ধান ক্ষেত। কৃষকরা বলছে তাদের ফসলের জমি যেমনভাবে নষ্ট হয়েছে তেমনভাবেই নষ্ট হয়েছে বসত বাড়ি, ভিটা। প্রায় ৩৮,০০০ হেক্টর ফসলি জমি নষ্ট হয়েছে এই উপজেলায়, যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৩২ কোটি টাকা। তাতেই দুশ্চিন্তা কৃষকের। রাকিবুল হাসান, সময় সংবাদ, বাগমারা, রাজশাহী। টাঙ্গাইলের বাসাইলে পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে ফসলি জমি। এই মুহূর্তে উপজেলার কাশিল এলাকায় আছেন রিপোর্টার কাদির তালুকদার। সরাসরি যাচ্ছে তার কাছে। কাদির, জাফর, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে দীর্ঘদিনের এই যে বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতির পরে দীর্ঘ ৪ মাস পরে কিন্তু বন্যা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক আকার ধারণ করেছে। আপনি তবে এখন পর্যন্ত কিন্তু বিভিন্ন জায়গার কিন্তু যে আবাদি জমি আছে, ফসলি জমি, সেই ফসলি জমি কিন্তু এখন পর্যন্ত তলিয়ে আছে। তবে বিভিন্ন জায়গায় যে রাস্তাঘাট তলিয়েছিল, সেই রাস্তাঘাটগুলো কিন্তু এখন অনেকটাই শুকিয়ে গেছে এবং আপনি জানেন যে এই যে টাঙ্গাইলের যে 12টি উপজেলা রয়েছে, সেই 12টি উপজেলায় কিন্তু 11টি উপজেলায় বন্যা কবলিত হয়ে মানুষের কিন্তু ব্যাপকভাবে ক্ষতি হয়েছে। বিশেষ করে এই যে কৃষক যারা রয়েছে, টাঙ্গাইলের কৃষকের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। তাদের ভেসে গেছে এই যে ফসলি জমি, যে ধান, পাট, সবজি সহ বিভিন্ন বীজতলা ভেসে গিয়ে কিন্তু তারা চরমভাবে বিপাকে পড়েছে। বিশেষ করে এই যে টাঙ্গাইলের যে 11টি উপজেলা বন্যা কবলিত হয়েছিল, তার মধ্যে টাঙ্গাইলের বাসাইল, কালিহাতী, টাঙ্গাইল সদর, নাগরপুরের বিস্তীর্ণ এলাকার ফসলি জমি কিন্তু নষ্ট হয়ে গেছে। বিশেষ করে এই যে আমি যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছি, সেই জায়গাটি হচ্ছে টাঙ্গাইলের বাসাইলের একটি এলাকায় দাঁড়িয়ে আছি। সেই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে এখন পর্যন্ত কিন্তু এই যে গত ৪ মাসের যে বন্যা, সেই বন্যায় কিন্তু এখন পর্যন্ত পানিতে নিমজ্জিত হয়ে আছে ফসলের জমি। সেই ফসলের জমি নিমজ্জিত থাকার কারণে ইতিমধ্যেই এই যে কৃষক যারা রয়েছে, কৃষক কিন্তু ধানের চারা রোপণ করতে পারেনি। ইতিমধ্যেই তাদের সময় শেষ হয়ে গেছে। আবার যে নতুন করে যে পরবর্তী যে ফসল সরিষা, সেই সরিষাও কিন্তু আবার করতে পারবে বলে মনে হচ্ছে না, কারণ এখন পর্যন্ত কিন্তু ব্যাপকভাবে কিন্তু এই যে পানি রয়েছে, এই পানি শুকাতে কিন্তু আরো কমপক্ষে আরো প্রায় 1 মাস সময় লাগবে বলে ধারণা করছেন কৃষকরা। ফলে কৃষকরা যে ক্ষতির সম্মুখীন হয়েছে সেই ক্ষতি কিন্তু পুষিয়ে নেওয়া তাদের পক্ষে খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে এই যে কৃষক যারা রয়েছে, এরা কিন্তু বেশিরভাগই এই কৃষির উপর নির্ভরশীল। এই কৃষির উপরে নির্ভরশীল হওয়ার পরেও এই যে তাদের যে ক্ষতি, সেই ক্ষতি কিন্তু তারা কোনোভাবেই মানে করতে পারছে না। তারা কিন্তু এই ক্ষতি পুষিয়ে নিতে পারছে না। এবছরের যে বন্যায় ক্ষতি হয়েছে, তাদের চরম ক্ষতি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা এই যে কৃষি বিভাগের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে টাঙ্গাইলের যে 12টি উপজেলার মধ্যে 11টি উপজেলায় বন্যা কবলিত হয়েছে, এর মধ্যে প্রায় 7 লাখ মানুষ কিন্তু প্রায় পানিবন্দী হয়েছিল এবং 1 লাখ কৃষক প্রায় এই যে ক্ষতি হয়েছে, তাদের কোটি কোটি টাকার ফসল তাদের কিন্তু বানের জলে ভেসে গিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আরো একটি তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে টাঙ্গাইলের যে যমুনা নদী রয়েছে, যমুনা কালিহাতী উপজেলা এবং ভবাপুর উপজেলার
যমুনার পাশের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকায় কিন্তু ব্যাপকভাবে নদী ভাঙন দেখা দিয়েছে এবছর, এবং নদী ভাঙন একদিকে নদী ভাঙন আর একদিকে এই যে বন্যা, এই বন্যায় মানুষ কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। অনেকেই ঘরবাড়ি হারিয়েছে, অনেকেই ফসলি জমি হারিয়েছে, অনেকেই আবার ফসলি জমি থাকলেও এই যে পানির নিচে যে নিমজ্জিত অবস্থায় যে দীর্ঘ 4 মাস যাবত রয়েছে, সেই কারণে কিন্তু তারা কঠিন অবস্থা পার করছে। বিশেষ করে এই যে বাসাইল উপজেলা রয়েছে, সেই বাসাইল উপজেলার কৃষকরা কিন্তু খুবই কষ্টের মধ্যে রয়েছে। তারা গত 4 মাস যাবত এই পানিবন্দী অবস্থায় রয়েছে। তাদের একদিকে যেমন ফসলি জমিগুলো তলিয়ে আছে, তেমনি তাদের কিন্তু যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। গত 4 মাস যাবত প্রত্যেকটি রাস্তা, উপজেলার 6টি ইউনিয়ন রয়েছে, সেই 6টি ইউনিয়নের প্রত্যেকটি রাস্তা কিন্তু পানির নিচে নিমজ্জিত ছিল। মাত্র একটা সচল ছিল, সেই রাস্তাটি গত 1 সপ্তাহ পরে কিন্তু ভেঙে গিয়ে কিন্তু যান চলাচল একদম বন্ধ হয়ে গেছে। তার মানে যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারা আসলে চরমভাবে এই বাসাইল উপজেলাটি এই বন্যা কবলিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই ছিল আসলে আমার কাছ থেকে টাঙ্গাইলের বিস্তারিত। টাঙ্গাইলের বাসাইলে পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে ফসলের জমি। সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার কাদির তালুকদার, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি। দেশের ইতিহাসে এই প্রথম কোমায় থাকা অবস্থায় কোনো সেনা কর্মকর্তাকে দেয়া হলো পদোন্নতি। হাসপাতালের বিছানাতেই পড়ানো হয় ব্যাজ। লেফটেন্যান্ট কর্নেল পদে থেকে অসুস্থ হয়ে পড়া দেওয়ান মোহাম্মদ তাসাওয়ার রাজা চাকরি জীবনের শেষ দিনে পেলেন বিশেষ এই সম্মাননা। 2013 সালে হার্ট অ্যাটাকের পর মস্তিষ্কের কিছু অংশ কার্যক্ষমতা হারিয়ে ফেললে কোমায় চলে যান তিনি। 8 বছর ধরে এই অবস্থাতেই আছেন তিনি। বাহিনী থেকে পাওয়া বিরল এই সম্মাননায় গর্বিত তার পরিবার। রাশেদ বাপ্পির রিপোর্ট। কিছু সম্মান অমূল্য, কিছু ভালোবাসার হয় না প্রতিদান। হাসপাতাল কক্ষের দেয়ালে ঝুলে থাকা এই উর্দি কেবল একটি পোশাকই নয়, এ এক অনন্য সম্মান স্মারক। 314 নন্দকুজা রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের এই একটি কক্ষেই কেটে গেছে এক চৌকস সেনাকর্তার প্রায় 8টি বছর। দেওয়ান মোহাম্মদ তাসওয়ার রাজা 2013 সালের 11 মার্চ কর্মরত অবস্থায় হার্ট অ্যাটাক করেন। এরপর মস্তিষ্কের কিছু অংশ হারিয়ে ফেলে কার্যক্ষমতা, চলে যান কোমায়। সেখানে কেটে গেছে জীবনের প্রায় 8টি বছর। লেফটেন্যান্ট কর্নেল পদে থেকে অসুস্থ হয়ে পড়া সেনাবাহিনীর চৌকস এই কর্মকর্তাকে সম্প্রতি দেয়া হলো কর্নেল পদমর্যাদা। একই দিন চাকরি থেকে অবসরও নিয়েছেন তিনি। তবে পুরো আয়োজন হয়েছে হাসপাতালের বিছানাতেই। ঠিক প্রমোশনের আগ মুহূর্তেও সিক হয়ে গেল, ঠিক 1 মাস আগে। তো যার জন্য খুব কষ্ট একসময় পেয়েছিলাম, কিন্তু গত পরশু দিন যেভাবে আর্মি এত বড় সম্মান দিয়েছে, আমি চিন্তাও করতে পারি না। আমি কৃতজ্ঞ বাংলাদেশ আর্মির কাছে। দেশপ্রেমিক তাসাওয়ারের স্বপ্ন ছিল 2 ছেলে বড় হয়ে গায়ে তুলে নেবেন উর্দি, নিয়োজিত হবেন দেশের সেবায়। ওর অফিসের মানুষদেরকে বলতো যে আমার 2 ছেলে আমার পরে আসবে আর্মিতে, এরকম একটা তো স্বপ্ন ছিল, সব বাবাদেরই থাকে। কোনো আশার কথা শোনাতে পারেননি চিকিৎসকরা, তবে পাশে থাকার আশ্বাসে জাগিয়েছেন আশা। ব্রেইনের নিচের অংশগুলি ভালো আছে, কিন্তু বাইরের যে অংশগুলি আমাদের চিন্তা চেতনার সাথে জড়িত, সেলগুলি ভালো করে ফেরত আসে নাই। তাসওয়ার রাজা সাজোয়া বাহিনীর কমিশন প্রাপ্ত হন 1989 সালের 23 জুন। বাউল শিল্পী হাসন রাজার বংশধর তাসওয়ার সামরিক কর্মকাণ্ডের পাশাপাশি কাজ করেছেন দেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে, লিখেছেন বেশ কিছু জনপ্রিয় বই। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ফ্রান্সে দ্বিতীয় দফার করোনার ঢেউ সামলাতে কারফিউ সংশ্লিষ্ট এলাকাগুলোতে মোতায়েন থাকবে 12,000 পুলিশ। ভঙ্গ করলে গুনতে হবে জরিমানা ও জেল। দেশটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা বলেছেন, কারফিউ জারির কারণে নতুন করে আরও বেশি সংকটে পড়তে হবে সাধারণ মানুষকে। এদিকে গত 24 ঘন্টায় রেকর্ড 30,000 মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। ফ্রান্সের প্যারিস থেকে আরও জানাচ্ছেন লুৎফুর রহমান বাবু। ফ্রান্সের দ্বিতীয় ধাপের করোনা সামলাতে জারি করা হয়েছে কারফিউ। শনিবার থেকে এই কারফিউ শুরু হবে। রাত 9টা থেকে সকাল 6টা পর্যন্ত বলবৎ থাকবে এই কারফিউ। আর এই কারফিউ মোকাবেলায় সংশ্লিষ্ট জায়গাগুলোতে মোতায়েন হচ্ছে 12,000 পুলিশ, সাথে থাকছে দাঙ্গা পুলিশও। কারফিউ ঘোষণার পর দেশের সর্বত্র এখন এ নিয়ে আলোচনা চলছে। আর দেশটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা বলছেন, তাদেরকে আরও সংকটের মধ্যেই পড়তে হবে।
নির্দিষ্ট একটি সময় পর্যন্ত কাজ করবে, সেক্ষেত্রে মালিকরা তাদের পারিশ্রমিক কতটা দেবে সেটা নিয়ে একটা সংশয় থেকে যাচ্ছে। এতে করে করোনার যে সংক্রমণ ইতিমধ্যে সংক্রমিত হচ্ছে, এটা আমার মনে হয় কমবে। এদিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জরুরি স্বাস্থ্যসেবার পাশাপাশি রাত 9টার পর যারা কাজ থেকে ফিরবেন তাদের ক্ষেত্রে কারফিউ প্রযোজ্য হবে না। সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই প্রত্যয়নপত্র প্রদর্শন করতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে। কারফিউ চলাকালীন রাত 9টা থেকে ভোর 6টা পর্যন্ত সবাইকে অবশ্যই ঘরের মধ্যে থাকতে হবে। খুব জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবেন না। ব্যবসা প্রতিষ্ঠান সহ সবকিছুই বন্ধ থাকবে এই সময়। ইতোমধ্যে 2000 পুলিশ ও দাঙ্গা পুলিশ নিরাপত্তার দায়িত্বে কাজ শুরু করেছে। আর কারফিউ চলাকালীন অবস্থায় সংশ্লিষ্ট শহরগুলোতে 12,000 পুলিশ সদস্য কাজ করবে। এদিকে দেশটির একটি গণমাধ্যমের জনমত জরিপে দেখা গেছে অধিকাংশ ফরাসিরা এই কারফিউ মেনে নিয়েছেন। পাশাপাশি উড়োজাহাজের ক্ষেত্রেও যে সকল ফ্লাইটে যাত্রীরা রাত 9টার পর আসবেন তারা টিকিট বা অন্যান্য প্রমাণাদি প্রদর্শন করে তারাও চলাফেরা করতে পারবেন। কারফিউ চলাকালীন অবস্থায় প্রথম দফায় কেউ তা ভঙ্গ করলে গুনতে হবে 135 ইউরো জরিমানা, দ্বিতীয় দফায় 1500, আর একাধিকবার আইন ভঙ্গ করলে 6 মাসের জেল, সেই সাথে 3750 ইউরো পর্যন্ত জরিমানা গুনতে হবে। আর তাই সবাইকে আইন মেনে চলার জন্য পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠান বাবু, সময় সংবাদ, প্যারিস। আশঙ্কাজনক হারে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ার কারণে ইতালিতে বড়দিনকে সামনে রেখে 3 সপ্তাহের লকডাউন দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে নাপোলি সহ ক্যাম্পানিয়া বিভাগের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সব ধরনের উৎসবের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতালির রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। সবশেষ একদিনে ইতালিতে আক্রান্তের সংখ্যা 8000 অতিক্রম করেছে। রাজধানী রোম, বন্দরনগরী নাপোলি এবং উত্তরাঞ্চলের বিভাগগুলোতে অনেক বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন বড়দিনের ছুটিতে কমপক্ষে 3 সপ্তাহ লকডাউন দেওয়া উচিত। তবে প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তে বলেছেন তিনি আগাম কিছু বলতে চান না। লকডাউন দেয়া হবে কিনা তা নির্ভর করবে নাগরিকদের উপর। ক্রিসমাসে লকডাউন হবে কিনা তা আমি এখনই বলতে পারবো না। সবকিছু নাগরিকদের উপর নির্ভর করে। এই যুদ্ধে হয় একসাথে জিতবো, না হয় একসাথে হারবো। তাই আমি শুধু স্বাস্থ্যবিধি মেনে চলার কথাই বলবো। আক্রান্তের পাশাপাশি গত 24 ঘন্টায় 83 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে বাংলাদেশি সহ নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমরা এখানে পরিবারবর্গ নিয়ে যারা আছি ভীত সংকট অবস্থায় আছি। এর পাশাপাশি ইতালি বিশেষজ্ঞদের সিদ্ধান্ত জানতে পারি যে তারা আবার নাতালের আগে লকডাউন দেওয়া হবে ইতালিতে। অঞ্চলভিত্তিক নগরায়নের কাছে শোনা যাচ্ছে এতে করে প্রবাসী বাংলাদেশিরা ক্ষতিগ্রস্ত হবেন। করোনা নিয়ে আমরা দারুণ হতাশায়। সবাইকে অনুরোধ করছি স্বাস্থ্যবিধি মেনে চলার। নতুন করে লকডাউনে গেলে ইতালির অর্থনীতিতে আরও নেতিবাচক প্রভাব পড়বে এবং 4.8 বিলিয়ন ইউরোর আর্থিক ক্ষতি হবে শুধুমাত্র পর্যটন খাতে। এদিকে 2021 সালের প্রথম দিকে ইতালিতে ভ্যাকসিন আসতে পারে বলে জানিয়েছেন ইতালিয়ান মেডিসিনস এজেন্সির আইফার প্রেসিডেন্ট ডোমেনিকো মাত্তুয়ান। শুরুতেই সবাইকে ভ্যাকসিন দেওয়া সম্ভব না হলেও স্বাস্থ্যকর্মী এবং বয়স্করা প্রাধান্য পাবে বলেও জানান তিনি। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘ 8 বছর পর ইতালির স্পন্সর ভিসার সুযোগ পেয়েছে বাংলাদেশ। তবে প্রবাসীদের আশঙ্কা, স্পন্সর ভিসা পাওয়া বাংলাদেশিরা নির্দিষ্ট সময়ের মধ্যে দেশে ফিরে না গেলে আগামীতে আবারও কালো তালিকাভুক্ত হবে বাংলাদেশ। আর তাই এক্ষেত্রে বাংলাদেশ সরকারকে কঠোর নজরদারির মাধ্যমে স্পন্সর ভিসা পাওয়া শ্রমিকদের নির্ধারিত সময়ে দেশে ফেরা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। ইতালির ভ্যানিস থেকে আরও জানাচ্ছেন মাকসুদ রহমান। দীর্ঘ প্রায় 8 বছর পর বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করা হলো সিজনাল ইটালিয়ান ভিসা। আর তা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টার মূলে, যা তিনি গত ফেব্রুয়ারি মাসের 5 তারিখে ইটালি সফরের সময় ইটালি কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন যাতে বাংলাদেশিদেরকে অন্তর্ভুক্ত করা হয় কৃষি স্পন্সরের জন্য। যদিও পূর্ববর্তী অনেকগুলো বছরে প্রায় 18,000-এর মতো বাংলাদেশি কৃষি
বা সিজনাল স্পন্সরে ইটালিতে এসে শখানেকের মতো শুধু বাংলাদেশে ফিরে গিয়েছেন, আর তারই ফলশ্রুতিতে ইটালিয়ান সরকার তা বন্ধ করে দিয়েছিলেন। দীর্ঘ 8 বছর পর আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেষ্টায় যে ইটালিয়ান গভর্নমেন্ট উনি আসার পরেই ইটালিয়ান গভর্নমেন্ট এটা বাংলাদেশের সরকারের প্রতি সম্মান জানিয়ে আমার অনুমোদন দিয়েছে দীর্ঘ 8 বছর পর। তো আমার একটা মেসেজ থাকবো যে আমার উচির পক্ষ থেকে, যেহেতু আমরা সিন্ডিকেট এবং আমরা এই বিষয় ইমিগ্রেশনে কাজ করি, তো আমাদের থেকে এই পরামর্শ থাকবে যারাই আসেন যেন আবার রিটার্ন বাংলাদেশে চলে যায়। এর মধ্যে আবার কিছু স্পন্সর আছে, স্পন্সর তো অবশ্যই আপনারা যদি পেয়ে থাকেন স্পন্সর অবশ্যই এখানে থাকতে পারবেন রেগুলার বা আরিস্টিজনালে যারা পাবেন তারা যেন অবশ্যই রিটার্ন চলে যায়। এবছর মাননীয় প্রধানমন্ত্রীর আগ্রহ এবং তার আবেদনের প্রেক্ষিতে যেহেতু ইটালিয়ান প্রশাসন প্রধানমন্ত্রীর সম্মান রক্ষার্থে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছেন, সুতরাং আমাদের যারা এবছর বাংলাদেশ থেকে আসবেন তাদেরকে যাতে মনিটরিংয়ে রাখা হয়, তারা যাতে নিশ্চিতভাবে তাদের কাজ শেষে 6 থেকে 9 মাস পর বাংলাদেশে আবার ফিরে যায় এবং পরবর্তীতে আবার তারা ইটালিতে ফিরে আসতে পারে, সেই ব্যবস্থা করার জন্য তাদেরকে সম্পূর্ণ মনিটরিংয়ে রাখার জন্য আবেদন করেছেন সরকারের প্রতি এবং প্রশাসনের প্রতি ইমিগ্রেশন এবং যারা ইটালিতে আইন বিশেষজ্ঞ বাংলাদেশিরা কাজ করেন তাদের মতামত। 3টা ক্যাটাগরিতে লোক আসতে পারবেন। যারা এবছর আসবেন এসে চলে যাবেন, পরের বার আসবেন এসে চলে যাবেন, তৃতীয়বার আসলে অটোমেটিক কাগজ হয়ে যাবে আপনাদের। আশা করি এই অনুরোধটা আপনারা রাখবেন। ইটালিতে এসে না যাওয়ার আশা নিয়ে আসবেন না। অবশ্যই আপনারা 2 টাইম চলে যাবেন, 3rd টাইম অটোমেটিক আপনাদের দেশের কাগজ হয়ে যাবে। বাংলাদেশ এমবেসি, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, জনশক্তি মন্ত্রণালয়কে অনুরোধ করব যারাই আসবে এই ভিসায় তাদেরকে যেন মনিটরিংয়ে রাখা হয় এবং সময় মতো যেন দেশে ফেরত নেওয়া হয়, যেন পরবর্তীতে আবার তারা আসতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শ্রম মন্ত্রণালয় যাতে এই জিনিসটাকে সুন্দরভাবে মনিটরিং করেন, যাতে বাংলাদেশিরা কাজ শেষে 6 থেকে 9 মাস পর নিশ্চিতভাবে বাংলাদেশে ফিরে যায় এবং বাংলাদেশিদের জন্য এই কোটা ব্যবস্থা সামনের দিকে প্রত্যেক বছর চলতে থাকে। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার পর এবার যুক্তরাষ্ট্রের জনসন অ্যান্ড জনসনের উদ্ভাবিত করোনার টিকার 3য় ধাপের পরীক্ষায় পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে এমন পরিস্থিতিতে জার্মানির চিকিৎসা বিজ্ঞান প্রতিষ্ঠান বিয়নটেকের করোনা টিকা দেখাচ্ছে সর্বোচ্চ বিশ্বস্ততা। অপেক্ষা শুধু চূড়ান্ত অনুমোদনের। বার্লিন থেকে আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া। দুদিন আগেও বিশ্বের বিভিন্ন দেশে কমপক্ষে 60,000 স্বেচ্ছাসেবীর মধ্যে করোনার একটি কার্যকরী টিকার 3য় ধাপের পরীক্ষা বেশ ভালোভাবেই চালাচ্ছিল যুক্তরাষ্ট্রের ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসন। কিন্তু হঠাৎ করেই এক স্বেচ্ছাসেবীর শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় জনসনের উদ্ভাবিত টিকার চলমান পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে জটিলতা সৃষ্টি হয় অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েও। এই অবস্থায় 3য় ধাপের পরীক্ষায় জার্মানির জৈব ও চিকিৎসা বিজ্ঞান প্রতিষ্ঠান বিয়নটেকের কার্যকরী টিকা কোনোরকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। ইতিমধ্যে আস্থা অর্জন করতে শুরু করেছে গণমানুষেরও। যদি আপনি দেখেন যে করোনার কোনো টিকা এসেছে তাহলে ধরে নেবেন সেটি জার্মানির তৈরি টিকার উপর নির্ভরতা রাখতে পারেন। পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেওয়ার আগে চলতি বছরের 28 সেপ্টেম্বর থেকে 3য় ধাপের পরীক্ষা শুরু করা জনসন অ্যান্ড জনসন 200 মিলিয়ন ডোজের চুক্তিও সম্পন্ন করে রেখেছে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে। এদিকে বাংলাদেশের গ্লোব বায়োটেকের করোনার টিকা উদ্ভাবনে খুশি জার্মানিতে বসবাসরত প্রবাসীরা। তারা বলছেন টিকার মান উন্নয়নে বার্লিনের সহায়তা নিতে পারে ঢাকা। আরো ভালো হয় যদি আমরা মিলেমিশে কাজ করতে পারি, মানে জার্মানি যারা গবেষণা করছে জার্মানিতে তাদের সাথে যদি বাংলাদেশি গবেষকরা মিলে মিশে দ্বিপাক্ষিক একটা সুন্দর সম্পর্কের ভিত্তিতে যদি এই গবেষণাটা সফল করা যায়, এবং জার্মানিও এক্ষেত্রে খুবই আশাবাদী যে পুরো বিশ্বের মানুষজন এটার ফলাফল ভালোভাবে ভোগ করবে। জার্মানিতে প্রায় প্রতিদিনই কয়েক হাজার মানুষ নতুন করে সংক্রমিত হচ্ছে, সেই সাথে ধীর পায়ে বাড়ছে মৃতের সংখ্যাও। তবে কোভিড-19 যতই ভয়ঙ্কর রূপ ধারণ করুক না কেন জার্মান প্রযুক্তি এবং চিকিৎসা বিজ্ঞানের কাছে হার মানবে এমনটাই প্রত্যাশা জার্মান রাষ্ট্রপ্রধান সহ চিকিৎসক বিশেষজ্ঞদের। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। কাতারের রিয়েল এস্টেট খাতকে লাভজনক ও অভিবাসীদের ব্যবসা বাণিজ্য সহজ করার সুবিধার্থে নতুন নতুন উদ্যোগ নিয়েছে দেশটির প্রশাসন। কাতারের কিছু নির্ধারিত এলাকায় সম্পত্তি কিনলে কাতারি নাগরিকদের স্পন্সর ছাড়াই সপরিবারে কাতার থাকার সুযোগ পাবেন বিদেশিরা। কাতার থেকে
আনোয়ার হোসেন মামুনের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। 2022 সালের ফুটবল বিশ্বকাপ সফলভাবে আয়োজন করতে নানামুখী উদ্যোগ নিয়েছে কাতার। বিশ্বের বিভিন্ন দেশে নানা খাতে হাজার হাজার কোটি ডলার বিনিয়োগ করলেও নিজেদের দেশে কোনো বিদেশি নাগরিকদের বিনিয়োগের সুযোগ দেয়নি এতদিন। তবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন আরব দেশের প্রথা ভেঙে বিদেশিদের কাতারের সম্পত্তি কিনলে স্থায়ী ও অস্থায়ী নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। জায়গা কিনে ওনারা এখানে বাড়ি করতে পারবে। তো এইগুলো যদি হয়, এটা আমাদের যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী তারা সুযোগ সুবিধা পাবে। আমি আশা করি আমাদের বাংলাদেশি কমিউনিটির মধ্যে এমন অনেক লোক আছে যারা এই অভিবাসন প্রক্রিয়া এবং গ্রহণ করবে। শুধু বিনিয়োগ নয়, কাতারের রিয়েল এস্টেট খাতকে লাভজনক করতে অভিবাসীদের কাছে জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। বেশ কিছু এলাকায় বিদেশি নাগরিকদের যাতে রিয়েল এস্টেট ক্রয় করতে পারে এবং জমি ক্রয় করতে পারে সেই সুযোগ দিয়েছে। সর্বোপরি এই পুরো বিষয়টা আমাদের বাংলাদেশ এবং কাতারের বাণিজ্যিক এবং বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে আরও সহায়ক হবে বলে আমি মনে করি। 7,30,000 রিয়ালের সম্পত্তি কিনলে কাতারি নাগরিকের স্পন্সর ছাড়া সপরিবারে থাকার সুযোগ সহ ও 35,50,000 রিয়ালের সম্পত্তি কিনলে স্থায়ীভাবে সপরিবারে থাকার সুযোগ পাবেন অভিবাসীরা। সেই সাথে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, শিক্ষাসহ অন্যান্য বিনিয়োগের অধিকারও থাকবে অভিবাসীদের। সময় সংবাদ, দোহা, কাতার। আজব ভ্যান গাড়ি, যার অবকাঠামো থাকলেও নেই ব্রেক, বেল ও প্যাডেল, তবুও মালামাল পরিবহনে থাকে ব্যস্ত। দিনে পরিত্যক্ত মনে হলেও রাতের বেলা এসব পরিবহনে নির্ভর নিম্ন আয়ের হাজারো পরিবার। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। স্বাভাবিক চলাচল করলেও অন্যান্য ভ্যান গাড়ির মতো এসব ভ্যানের নেই বেল, প্যাডেল, ব্রেক। তবুও এভাবেই দিনের পর দিন ধরে রাজধানীর কারওয়ান বাজারে এসব পরিবহন চালিয়েই জীবন নির্বাহ করে শত শত শ্রমিক। চুরি যাওয়ার আশঙ্কায় নয়, নিজেদের সুবিধাতেই ব্রেক, প্যাডেল না রাখলেও পা দিয়েই ভ্যানের চলাচল ও গতি নিয়ন্ত্রণ করে চালকরা। দিনে ঘুম আর রাতে কর্মতৎপর এই শ্রমিকরা প্রতিটি ভ্যান 100 টাকায় ভাড়া নিয়ে প্রতি রাতে আয় করেন 400 থেকে 600 টাকা পর্যন্ত। ডাল সিজনে হয় মনে করেন 300-400, আর সিজনে হয় মনে করেন 700-800। দৈনিক 100 টাকা ভাড়া, চলে রাত্রে 3-4 ঘন্টা এরকম। মালপুরে ভাঙ্গে গেছে গা, তো এটা আমাকে লাগে না, আমাকে এক সাইডে চলে। বেলের কাজটা মুখ দিয়ে করি আর ব্রেকের কাজটা আমরা নিজেরা নিচে থাকি, এই কারণে আমাকে ব্রেকটা আমরা নিজেরাই করি। দিনের বেলা আনাচে কানাচে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকলেও রাতের বেলা পণ্য পরিবহনের বড় মাধ্যম হয়ে ওঠে এই ভ্যানগুলো। এসব পরিবহনও চলে দুটি ভাগে, এক ভ্যান চালক ও দ্বিতীয় হকদার। হকদারের অধীনে থাকে প্রায় 15 থেকে 20 জন ভ্যান চালক। এক হকদারের আন্ডারে 15টা, 20টা, 50টা এরকম করে আছে। ইনকাম গাড়ি আহা বুঝবে, ধরো 1000, 1200, 800, 600 মানে মাল আহা বুঝবে। ভ্যানের পাশাপাশি অনেকেই পণ্য পরিবহনে ব্যবহার করেন অটোরিকশা। কখনো অনাকাঙ্ক্ষিতভাবে প্রতারণার শিকারে ক্ষতিগ্রস্ত হয় অনেকেই। আমার 10 টাকা দিয়ে তুমি 3টা রশি নিয়ে আলুটাতে বাঁধা লাগবো, পরে আমি রশি আনতে গেলাম, আয়া দেখে আমার রিক্সা নেই। এখানে আমি ঘুরে ঘুরে বহুত জায়গা দেখছিলাম, আমি আমার রিক্সা পাইনি। রাজধানীর পাইকারি বাজারে ট্রাক থেকে মালামাল খালাসে প্রতি রাতে এমন ভ্যান চলে প্রায় 5 শতাধিক। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নড়াইলে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক অতিথি পাখি শিকারের ফাঁদ ও শিকারীদের আস্তানা ধ্বংস করা হয়েছে। গতরাতে লোহাগড়া উপজেলার ইছামতি বিলের দুর্গম এলাকায় অভিযান চালিয়ে সব ফাঁদ ও জাল ধ্বংস করে ডিবি পুলিশের একটি দল। পুলিশ জানায়, আসন্ন শীত মৌসুম উপলক্ষে নানা প্রজাতির অতিথি পাখি ধরতে ইছামতি বিলে আস্তানা গেড়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তাদের একটি দল। তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাখি শিকারীরা। অভিযানে বিপুল সংখ্যক পাখি শিকারের জাল ও পাখি জব্দ করা হয়। এ সময় বেশ কয়েকটি আস্তানা পুড়িয়ে দেওয়া হয়। আমাদের উপস্থিতি টের পাইয়া অতিথি পাখির শিকারকারীরা পালিয়ে যায়। অতিথি পাখি শিকার করার যে কলা কৌশল বা যে ফাঁদ, বিশেষ কায়দার তৈরিকৃত ফাঁদ, এই ফাঁদ আমরা ধ্বংস করি এবং তাদের যে অস্থায়ী এই মাছ বিলে অস্থায়ী সামান্য আবাসস্থল গড়ে তুলেছিল সেটা আমরা ধ্বংস করি। গাছগুলো এখনও জীবন্ত, কিন্তু কাগজ কলমে মরা, শুকনা, পোকা খাওয়া ও ঝুঁকিপূর্ণ দেখিয়ে নিজস্ব ক্যাম্পাস থেকে গাছ কেটে ফেলছে জেলা পরিষদ।
সেবা নিতে আসা সাধারণ মানুষ বলছে গাছগুলো কেটে ফেলায় পথিকরা যেমন গাছের ছায়া থেকে বঞ্চিত হবে, তেমনি ক্ষতিগ্রস্ত হবে পরিবেশ। রংপুর থেকে তারিকুল ইসলামের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। প্রবেশপথের দুধারে লাগানো দেবদারু গাছের ছায়া পেরিয়ে যেতে হয় রংপুর জেলা পরিষদ কার্যালয়ে। সৌন্দর্য বর্ধনের জন্য লাগানো বিশালাকার দেবদারু গাছগুলো কেটে ফেলা হচ্ছে জেলা পরিষদ ভবনের সামনে ও পেছনে লাগানো আম, কাঁঠাল, মেহগনি সহ বিভিন্ন প্রজাতির গাছ। দরপত্রের পর ৩,৭১,০০০ টাকায় জেলা পরিষদ নগরীর কাঠ ব্যবসায়ী জিপু বসুনিয়াকে গাছ কাটার কার্যাদেশ দেয়। গাছ কাটার কারণ হিসেবে চিঠিপত্রে জীবন্ত গাছগুলোকে মরা, শুকনা ও পোকা খাওয়া দেখিয়ে বঙ্গবন্ধুর মুরালের জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করা হয়। বঙ্গবন্ধু মুরাল সংলগ্ন দু একটি গাছ থাকলেও জেলা পরিষদ ভবনের সামনে পেছনে কাটা হচ্ছে ৩৮টি গাছ। গাছ কাটা শুরু হয়ে গেছে, শেষেই প্রায় সামান্য কিছু বাকি আছে। এখন তো আমরা কিনে ফেলছি, আর তো অনেক কোনো কিছু করণীয় নাই। সেবা প্রত্যাশীরা বলছেন গাছগুলো কেটে ফেলায় জেলা পরিষদের সৌন্দর্য হানির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে প্রাকৃতিক পরিবেশ। সেই সাথে পথিকরাও আর গাছের ছায়ায় বিশ্রাম নিতে পারবেন না। মানুষ মনে করেন যে বিভিন্ন ক্লান্ত অবস্থায় আসে, এখানে ছায়া বসে, শীতল হয়। এগুলো তো সব জীবিত গাছ, আর জীবিত গাছ তো কাটা এটা আপনার কোনো আইনের ভিতরে পড়ে না যে এগুলো তত্তাজা গাছ, এগুলো তো কাটার কোনো প্রশ্নই আসে না। এ ব্যাপারে পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন ঝুঁকিপূর্ণ বিবেচনায় কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। এই গাছগুলোর ভেতরে খোলের মতো হয়ে গেছে। এই খোলের মতো গাড়ি ঘোড়া মানুষ যে যাওয়া আসা করে, যে কোনো মুহূর্তে যদি ভেঙে পড়ে তাহলে কিন্তু বড় দুর্ঘটনা ঘটবে। কার্যাদেশ পাওয়ার পর ৩৮টি গাছের মধ্যে জেলা পরিষদ ক্যাম্পাস থেকে ইতোমধ্যে ২০টিরও বেশি গাছ কেটে নেওয়া হয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর। ছুটির দিনে নকশি কাঁথা ও হস্তশিল্পের কাজ করে স্বনির্ভর হচ্ছেন নওগাঁর মান্দা উপজেলার নারী ও শিক্ষার্থীরা। এই মুহূর্তে মান্দা এলাকায় আছেন রিপোর্টার MR রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি। জাফর, শুভ সকাল আপনাকে। আমরা আজকে নিয়ে এসেছি নওগাঁ জেলার মান্দা উপজেলার বিজয়পুর গ্রাম। এই গ্রামের অসংখ্য নারী এই সূচি কাজের সাথে তারা জড়িত এবং এই কাজগুলি তারা কিন্তু সৃজনশীল যেসব নকশি কাঁথা রয়েছে, বিভিন্ন জুড়ি কাজ রয়েছে, এই সালোয়ার কামিজ, এই কাজগুলি তারা করে থাকেন এবং এখানে এই নারীদের কিন্তু তারা এই কাজের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার একটা আমরা পরিলক্ষণ আমরা দেখতে পাচ্ছিলাম। গ্রামের তারা সকালে কিন্তু আজকে এই অবসর দিনে উঠোনে এসে কিন্তু এই কাজগুলি তারা করে থাকেন এবং নারীদের যে স্বনির্ভরতার যে পথ তা কিন্তু তারা অনেকে এখানে খুঁজে পেয়েছেন। আমরা যেটা দেখছিলাম, একটা নকশি খাতায় সুই সুচার যে নান্দনিক সৌন্দর্য তা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে তারা ফুটে তোলেন এবং এক একটি নকশি কাঁথা 5 মাস 6 মাস পর্যন্ত তারা কিন্তু এই সময় নিয়ে তারা করে থাকেন এবং এই সময়ে কিন্তু সুন্দর সুন্দর নকশি কাঁথা এবং বিভিন্ন ধরনের এই যে জুড়ি কাজগুলি তারা তুলে থাকেন এই কাপড়ের মধ্য দিয়ে। এই কাজে কিন্তু তাদের যে পারিশ্রমিক তা কিন্তু খুবই কম তারা বলছেন। আসলে প্রত্যন্ত এলাকার এই কাজগুলো কিন্তু তারা এই বিভিন্ন বড় বড় হাউসগুলোতে তারা দিয়ে থাকেন, কিন্তু দামের ক্ষেত্রে তাদের কিন্তু অনেকটাই ন্যায্য মজুরি তারা পান না, এমন কথাই তাদের মুখ থেকে আমরা জানতে পেরেছি। তবে এই ক্ষেত্রে গ্রামীণ অর্থনীতিতে তাদের একটা বড় অবদান রয়েছে। বিশেষ করে অর্থনৈতিকভাবে অনেক এনজিও থেকে তারা টাকা নিয়ে এই কাজগুলি তারা করেন এবং অর্ডার ভিত্তিক এই কাজ সরবরাহ করে থাকেন। 3 মাস 4 মাস 5 মাস পর্যন্ত এক একটি নকশি খাতায় তারা এই সৌন্দর্যগুলো ফুটে তোলেন। এক্ষেত্রে তাদের যেটা দাবি, অন্ততপক্ষে সরকারের প্রান্তিক পর্যায়ে নারীদের স্বনির্ভর করার জন্য যে অর্থনৈতিক সুযোগটা রয়েছে তারা যেন এই সুযোগে তা দিতে পারেন এবং এই ক্ষেত্রে তাদের দাবি তাদের ন্যায্য মজুরির জায়গাটা যেন নিশ্চিত হয়। সরকারের এই ক্ষেত্রে আশু কামনা করেছেন, দৃষ্টি তারা চেয়েছেন। তবে নওগাঁ জেলায় এরকম প্রায় 7,500 এই সূচি কারিগর যারা সুই সুতার কাজের মধ্য দিয়ে অনেক কাজ করে থাকেন তারা রয়েছেন। আমরা প্রত্যন্ত এলাকার এসব নারীদের সকালে কিন্তু তারা এই কাজগুলি করে থাকেন এবং সকাল থেকে 11টা। আরেকটি বিষয় হলো এই কাজে অনেকে আমরা দেখতে পেয়েছি যারা কলেজে পড়ে, স্কুলে পড়ে, সহায়ক হিসাবে তারা কিন্তু এই কাজ করে নিজেদের একটি অর্থনৈতিকভাবে কিছুটা হলেও তারা স্বাবলম্বী হওয়ার একটা ক্ষেত্র তৈরি করার সুযোগ পেয়েছেন। তবে এই সুই সুতার কারিগরদের
পৃষ্ঠপোষকতার জায়গায় অনেকটাই অবহেলিত। তারা বলছেন যে পরিমাণ মজুরি, যে পরিমাণ শ্রম তারা দিয়ে থাকেন, এই মজুরির ক্ষেত্রে এক একটি কাঁথা তারা বিক্রি করে থাকেন ১,৫০০ থেকে ২,০০০ টাকা, কিন্তু এই কাঁথা সৌন্দর্যের দিক থেকে ৫ মাস ৬ মাস পর্যন্ত তারা সময় নিয়ে থাকেন। এই সময়ে কিন্তু তারা খুবই স্বল্প মজুরিতে এই শ্রম দেওয়ার পরও অর্থনৈতিকভাবে তারা স্বল্পের মাধ্যমে তারা সরবরাহ করেন বড় বড় এই শপিং হাউসগুলোতে। তো জাফর, এই ছিল নওগাঁর মান্দার এই সূচি কারিগরদের দৃষ্টিনন্দন সবার খবর আমার কাছে। রিপোর্টার এমআর রকি যুক্ত হয়েছিলেন নওগাঁর মান্দা থেকে সরাসরি। উৎসবমুখর পরিবেশে কুড়িগ্রামের তিস্তা নদীতে গতকাল অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। হাজার হাজার নারী পুরুষ এবং শিশু কিশোর নৌকা বাইচ দেখতে আসায় মানুষের সম্মিলনে পরিণত হয়। মইনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের তোলা ছবি নিয়ে রিপোর্ট। নানান বাদ্যযন্ত্রের তালে তালে তিস্তায় নৌকার বৈঠার কসরত। এগিয়ে চলছে পঙ্খিরাজ, দুরন্ত চিতা, বীর বাহাদুর, সীমান্ত এক্সপ্রেস, মায়ের দোয়া, শেরেবাংলা, সবার দোয়া, পাগলা বাবা ও রাজলক্ষ্মী নৌকার মাঝি মাল্লারা। রংপুরের কাউনিয়া, লালমনিরহাটের তিস্তা ও কুড়িগ্রামের ঠুসমারার ৮টি দল অংশ নেয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায়। দীর্ঘদিন পর প্রত্যন্ত এই এলাকায় এই প্রতিযোগিতাকে ঘিরে আনন্দ উৎসবে মেতে ওঠেন নদীর পাড়ের হাজারো মানুষ। আমরা এই খেলা কখনো দেখি নাই, আমাদের গ্রামে এই খেলা হচ্ছে, তো আমরা খুব আনন্দিত এই খেলা দেখে। আমাদের এলাকায় এরকম কোনো খেলার অনুষ্ঠান নেই, আমরা অনেকদিন পরে এরকম খেলা দেখতেছি, খুব ভালো লেগেছে, আমাদেরকে অনেক আনন্দ পাইতেছি। আমাদের স্কুল পাঠও বদ্ধ, আমাদের খেলাধুলা হচ্ছে না, তাই আমাদের নৌকা খেলা দেখতে আসতে খুব ভালো লাগতেছে। আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো পুনর্জীবিত হলে পরে আমাদের তরুণদের মধ্যে যেমন অপরাধ প্রবণতা কমে আসবে, তেমনি এই খেলাগুলো তাদের শারীরিক গঠন বিকাশেও ভূমিকা পালন করবে। মুজিববর্ষ উদযাপনের পাশাপাশি দেশীয় খেলার প্রতি কিশোর যুবকদের আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন বলে জানান সংশ্লিষ্টরা। দেশীয় খেলাগুলো না থাকায় ছেলেপেলে খারাপ কাজে লিপ্ত হয়েছে, তাই আমরা নৌকা খেলা বা বিভিন্ন ফুটবল খেলা, ক্রিকেট খেলায় আয়োজন করব এবং প্রতি বছরে এরকম খেলা খেলব এবং খারাপ কাজ থেকে ছেলেদের ভালো কাজে বা খেলাধুলায় ফিরিয়ে নিয়ে আসার অংশগ্রহণ করাবো। কিশোর সমাজ, তরুণ সমাজ দেশীয় খেলাগুলো সম্পর্কে পরিচিত নয়, তাদের মাঝে খেলাকে পরিচিত করানোর জন্য আমাদের নতুন প্রয়াসে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন করার লক্ষ্যে আমরা এই নৌকা বাইচের আয়োজন করেছি। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরারহাট এলাকার মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম ইসমাইল হোসেন বসনিয়ার স্মৃতি সংরক্ষণ কমিটির আয়োজনে বুধবার শুরু হয় ২ দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা। সময় সংবাদ, কুড়িগ্রাম। ৭ মাস বন্ধ থাকার পর আজ খুলছে দেশের সিনেমা হল। এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও নতুন সিনেমা মুক্তি নিয়ে সংশয়ে চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এছাড়া অর্ধেক আসন খালি রেখে খরচ মেটানো সম্ভব নয় বলে জানিয়েছেন হল মালিকরা। রং ফিরছে রূপালী পর্দায়। ৭ মাসে একটিও সিনেমা মুক্তি না পাওয়া নিশ্চুপ সিনেমা পাড়ায় সাড়া মিলছে শুক্রবার বিকেলে। ফটকের ঝুলানো তালায় শুনশান হলে আবার জমবে সিনেমা প্রেমীদের আড্ডা। সিনেমা হল খোলার বিষয়ে এরই মধ্যে জারি হয়েছে প্রজ্ঞাপন। তবে শুরুতেই নতুন সিনেমা মুক্তি দিতে নারাজ প্রযোজনা সংস্থাগুলো। কেউ আর ছবিটা নতুন ছবি রিলিজ দিচ্ছে না, মানুষ চাচ্ছে যে মানুষ হলমুখে এটা কাটায় উঠতে অ্যাটলিস্ট ২-৩ সপ্তাহ সময় লাগবে, যার ফলে পুরান ছবি দিয়েই সবাইকে হল শুরু করতে হবে। হল খুলে দেওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও স্বাস্থ্যবিধি মেনে দর্শকের হলে আসা নিয়ে সংশয় নির্মাতারা। সিনেমা হলের স্বাস্থ্যবিধি মেনে সিনেমা হল খোলা হবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে সব কিছুতে। নতুন সিনেমা মুক্তি না দিয়ে হলের আসন সংখ্যার অর্ধেক খালি রেখে ব্যয় মেটানো সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন হল মালিকরা। ব্লকবাস্টার ছবি যদি না আসে, আমি অন বিহাফ অফ মধুমিতা সিনেমা হল আমরা উই নট ওপেনিং দ্য হল। এদিকে প্রজ্ঞাপন জারির পরপরই প্রযোজক সমিতিতে 4টি নতুন সিনেমা মুক্তির জন্য আবেদন করেছেন প্রযোজকরা। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে ক্রিকেট অনুশীলন চলছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ইউসুফ আলী, সরাসরি যাচ্ছি তার কাছে। ইউসুফ, মানিকগঞ্জের যে আসলে শহীদ মিরাজ তপন স্টেডিয়াম রয়েছে, সেই স্টেডিয়ামে কিন্তু এখন যে তরুণ যে ক্রিকেটার রয়েছে তাদের কিন্তু অনুশীলন চলছে। আপনাকে যদি
একটু দেখাই সেই অনুশীলন কিন্তু এটা আসলে ভোর 7টা থেকেই শুরু হয়েছে এবং প্রত্যেকটা যে তরুণ যারা ক্রিকেটার রয়েছে তাদের চোখে মুখে কিন্তু আসলে রয়েছে বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন। সেই স্বপ্ন নিয়ে কিন্তু তারা কিন্তু শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে তারা জড়ো হয়েছে এবং কি তারা ভোর 7টা থেকে কিন্তু তারা এটা অনুশীলন করছে। তো আপনাকে যদি একটু বলি তো এইটা যে জেলা স্টেডিয়ামটি রয়েছে এই জেলা স্টেডিয়াম থেকে কিন্তু আসলে নাইমুর রহমান দুর্জয় জাতীয় ক্রিকেট দলের যে সাবেক যে খেলোয়াড় রয়েছে সেইটা সাবেক খেলোয়াড় এবং নাদিম রয়েছে তারা কিন্তু এখান থেকে তাদের আসলে হাতে খড়ি হয়েছিল। অন্যদিকে কিন্তু এটা আসলে 1971 সালে আসলে ক্রীড়া সমিতি নামের যে স্টেডিয়ামটি মহকুমার সময় শুরু হয়ে পথ চলা শুরু হয় এবং সেই পথ চলা কিন্তু এখন কিন্তু 1984 সালে এই স্টেডিয়ামটি কিন্তু জেলা স্টেডিয়ামে আসলে রূপান্তরিত হয়ে এখনো চলছে। বিভিন্ন সময়ে কিন্তু এই স্টেডিয়ামে আসলে আমাকে খেলোয়াড়রা যতটুকু জানিয়েছে যেটা আসলে এই স্টেডিয়ামে যে জিমনেশিয়াম সুইমিং যে ইনডোর এগুলোর জন্য বেশ অভাব রয়েছে অর্থাৎ নেই, যার জন্য কিন্তু তরুণ ক্রিকেটাররা আমাকে জানিয়েছে যে এইটা যে স্টেডিয়ামটি রয়েছে এইটা স্টেডিয়ামে কিন্তু আসলে সেই স্টেডিয়ামে কিন্তু তাদের বৃষ্টিপাত হলে কিন্তু আসলে চর্চা হয় না। দীর্ঘদিনের পরে কিন্তু শুরু হয়েছে অনুশীলনটা কিন্তু এইখানে কিন্তু আসলে বিসিবির কোচ যে মোহাম্মদ সাইমন মিয়া আতিক এবং সাইদের যে কলা কৌশলী তারা কিন্তু তরুণ খেলোয়াড়রা কিন্তু সেটা রপ্ত করার জন্য চেষ্টা করছে এবং বিভিন্ন তাদের কিন্তু করোনার সময়ে যে ফিটনেসের যে আসলে শরীরের যে ফিটনেস ধরে রাখার জন্য কিন্তু তারা সেই কাজগুলো এখানে চর্চা করছে। আমি সকাল থেকে দেখছি যে কলা কৌশলগুলো অনুশীলনের মাধ্যমে এইটা স্টেডিয়াম কিন্তু এখন মুখর হয়ে উঠেছে এবং প্রত্যেকটি আসলে তরুণ খেলোয়াড়ের চোখে মুখে কিন্তু নাইমুর রহমান দুর্জয় নাদিম সহ বড় বড় যারা এই স্টেডিয়াম থেকে যারা হাতে খড়ি নিয়ে বড় বড় আসলে দেশের সর্বোচ্চ স্থানে পারফর্ম করেছে এবং বিশ্বজুড়ে নামি দামি হয়ে উঠেছে তারাও কিন্তু চেষ্টা করছে সেইটা জায়গাটুকু ধরে নিয়ে আসার জন্য এবং সবকিছু মিলিয়ে মানিকগঞ্জের একমাত্র স্টেডিয়াম এটা শহীদ মিরাজ তপন স্টেডিয়ামটা সেই ক্ষেত্রে কিন্তু এই স্টেডিয়ামের কিন্তু জেলা পর্যায়ে হলেও নানা সময়ে কিন্তু নানা রকম ফুটবলের ব্যস্ততায় ক্রিকেটের অনুশীলন কিন্তু অনেক সময় হয় না বলে চলে। বিভিন্ন জেলা পর্যায়ের বড় বড় যে টুর্নামেন্ট গুলো কিন্তু এই স্টেডিয়ামে কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে। সবকিছু মিলিয়ে মানিকগঞ্জের এই স্টেডিয়ামটি যদি আসলে জেলা স্টেডিয়াম যদি আসলে জিমনেশিয়াম ইনডোর এবং সুইমিং সহ যে আধুনিক যে ব্যবস্থা সেটা যদি করা হয় তাহলে কিন্তু তারা আরো উপকৃত হবে বলে আমাকে তরুণ ক্রিকেটাররা আসলে জানিয়েছে। অন্যদিকে কিন্তু মানিকগঞ্জে সেই রকম অনেক প্রতিভা রয়েছে তাদের বিকাশের জন্য তারা আসলে সব সময় কিন্তু চেষ্টা করে কিন্তু সেই চেষ্টার অংশ হিসাবে কিন্তু আসলে তারা এই মাঠটিকে শুধু একমাত্র মাঠটি কিন্তু তারা বেছে নিয়েছে কিন্তু করোনার কারণে কিন্তু অন্যান্য দিন এটা আসলে কম সংখ্যক তরুণ খেলোয়াড় হলেও আজ কিন্তু প্রায় অর্ধ শতাধিক আসলে ক্রিকেটার এখানে যারা তরুণ চোখে মুখে তাদের উজ্জ্বল ভবিষ্যতে বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন তাদের মধ্যে রয়েছে। অন্যদিকে কিন্তু এই স্টেডিয়ামটি কিন্তু
এটা আসলে এটা হচ্ছে যদি আমি বলি তো এটা গ্যালারিগুলোর অবস্থা খুবই খারাপ রয়েছে। আসলে সেখানে কিন্তু করোনাকালীন সময়ে এবং অন্য সময় কোনো সংস্কার না হয় সেখানে কিন্তু এটা বসার অযোগ্য হয়ে পড়েছে। এটা আসলে এখানে কিন্তু এটা স্টেডিয়ামের পাশে একটি আসলে এটা পুকুর রয়েছে, সেই পুকুরেও কিন্তু সুইমিং জায়গা করা সম্ভব, কিন্তু এখানে যারা খেলোয়াড় রয়েছে, কোচ রয়েছে, সংগঠক রয়েছে, তাদের সাথে কথা বলেছি, তাদের একটাই দাবি আসলে খেলার উপযোগী মাঠ যদি করা যায় তাহলে আসলে এটা আরো যে যুব সমাজ রয়েছে, নেশাগ্রস্ত যুব সমাজ কিন্তু এই খেলার মাধ্যমে তাদের জীবন যাপন আরো উন্নতি করতে পারে। এই ছিল আমার কাছে জাফর স্টেডিয়াম থেকে সর্বশেষ অবস্থা। মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামের থেকে ক্রিকেট অনুশীলনের খবর জানাতে যুক্ত হয়েছিলেন রিপোর্টার ইউসুফ আলী। এবছর হচ্ছে না বাংলাদেশ গেমস। পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী মার্চে জাঁকজমকভাবেই বাংলাদেশ গেমস আয়োজনের পরিকল্পনা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। করোনার প্রভাবে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এছাড়া শিগগিরই 53টি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের অ্যাথলিটদের মাঝে 70 লাখ টাকা অনুদান দিবে মন্ত্রণালয়। মুজিব বর্ষের বিশেষ বাংলাদেশ গেমস নিয়ে ক্রীড়াঙ্গনে আগ্রহ ছিল তুঙ্গে। এপ্রিলে একত্র হবার কথা ছিল প্রায় 10,000 অ্যাথলিটের, কিন্তু করোনার কারণে তা বছরের শেষ দিকে আয়োজনের প্রস্তাব আসে। শীতে মহামারী করোনার দ্বিতীয় ধাপের শঙ্কায় আবারও আসর নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এবছর হচ্ছে না বাংলাদেশ গেমস। আগামী মার্চে আসর আয়োজনের আশা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। তবে পরিস্থিতি স্বাভাবিক না হলে সেখানেও রয়েছে শঙ্কা। এখন পর্যন্ত আমাদের বড়ভাবে করার কথা আছে, কিন্তু আসলে সামগ্রিক সব কিছুই নির্ভর করবে করোনার পরিস্থিতির উপরে। তা এটি কোন দিকে যায় সেইটার উপরে আসলে আমাদের পরবর্তী কার্যক্রমও আসলে নির্ভর করবে। আর্থিক সংকটের কারণে আর্চারি ও শুটিং ফেডারেশন ছাড়া বড় পরিসরে অনুশীলন ক্যাম্প করতে পারছে না আর কোনো ফেডারেশন। সংকট উতরাতে 1000 খেলোয়াড়কে দেওয়া হবে আর্থিক অনুদান। এখন পর্যন্ত আমরা 1000 ধরেছি, 1000-এ 7,000 টাকা করে 70 লক্ষ টাকা আমরা দেওয়ার চিন্তা ভাবনা করছি। এটা কম বেশি হতে পারে, তবে এটা কম হবে না, হয়তো বেশি হবে। ইনডোর গেমসগুলোর জন্য একটা পূর্ণাঙ্গ কমপ্লেক্স বহুদিনের দাবি। পূর্বাচলে একই ছাদের নিচে সেই দাবি বাস্তবায়নের পথে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। একটা বিল্ডিংয়ের ভিতরে সবগুলো ইনডোর গেমসগুলো যেগুলো আছে সেগুলোকে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। মেহেদি নাইম, সময় সংবাদ, ঢাকা। ঝিনাইদহে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে নবগঙ্গা নদীর তীরে মন মাতানো সুরে বাঁশি বাজিয়ে দর্শক শ্রোতাদের আনন্দ দেন বংশীবাদক আমির হামজা। আমরা সরাসরি চলে যাচ্ছি বাঁশির সুর শুনতে।
ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনায় দীর্ঘ সময়ের স্কুল ছুটির ফাঁদে মানসিক অবসাদে অনেক শিশু কিশোর। 4 দেয়ালে বন্দি থাকায় বাড়ছে হতাশা, বাড়িতে যত্ন নেবার পরামর্শ মনোবিদদের। সাতক্ষীরায় ঘরে ঢুকে ছেলে মেয়ে সহ বাবা মাকে হত্যার ঘটনায় গ্রেফতার হয়নি কেউ। যশোরের 2 যুবককে কুপিয়ে হত্যা, মোটরসাইকেল ছিনতাই করতে এসেই খুন, ধারণা স্বজনদের। বাধ্যতামূলক ডিএনএ টেস্ট কমবে মিথ্যা ধর্ষণ মামলা, দ্রুত ধরা পড়বে প্রকৃত অপরাধী, নির্দিষ্ট সময়ে বিচার শেষ করার তাগিদ আইনমন্ত্রীর। রাজধানীতে পরিকল্পনাহীন তার অপসারণ নিয়ে 2 মেয়রকে সতর্ক করলেন টেলিযোগাযোগ মন্ত্রী। ধর্মঘটে বিশ্বে থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা। নর্থ ক্যারোলাইনায় ট্রাম্পের জমজমাট প্রচারণা, বললেন জো বাইডেন ক্ষমতায় আসলে চাকরি যাবে সবার। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।